মৃত্যুর আগে লাশের সঙ্গে মিছিল থেকে নিখোঁজের সম্পর্ক নেই। নৌকা ভ্রমণে গিয়ে সুমন, গোসলে নেমে রনির মৃত্যু বলছে পুলিশ। অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি। রামপুরায় কার্নিশের তরুণকে গুলিসহ 2 হত্যা মামলায় 3 পুলিশের মৃত্যুদণ্ড। একমাত্র গ্রেফতার চঞ্চলের 20 বছরের সাজা, একজনের যাবজ্জীবন। রায়ে প্রসিকিউশনের সন্তোষ। হামের টিকাও ভিটামিন এ ক্যাপসুলের মজুত রাখেনি বিগত সরকার। তাদের অবহেলায় ভয়ঙ্কর হয়েছে হাম, বললেন স্বাস্থ্যমন্ত্রী। সারা দেশে A+ ক্যাম্পেইন। পাল্টাপাল্টি হামলায় আবার উত্তপ্ত মধ্যপ্রাচ্য। ইরানকে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের। মার্কিন ঘাঁটিগুলোকে নরকে পরিণত করার হুঁশিয়ারি IRGC-র। এবং নকআউট পর্বে বিশ্বকাপ প্রথম ম্যাচে কানাডার প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। শীর্ষ 32-এ জাপান বাধা টপকাতে প্রস্তুত ব্রাজিল। 6 গোল নিয়ে গোল্ডেন বুটের রেসে এগিয়ে মেসি। অন্তর্বর্তী সরকারের 18 মাসে দেশে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সংসদে অধিবেশনে এসব দুর্নীতি তদন্তে দুদককে নির্দেশ দিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন তিনি। এ সময় নির্বাচন ও জাতীয় স্বার্থে সবাই জুলাই সনদে সই করেছে বলেও মন্তব্য করেন মন্ত্রী। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি, আজকে ইন্টারিম গভর্নমেন্টের 18 মাসের সকল কিছুর জন্য আপনি দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দেন। করাপশন কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, কারা করেছে, সবকিছু ফাইন্ড আউট হোক। সর্বোচ্চ দুর্নীতি হয়েছে ইন্টারিম গভর্নমেন্টের সময়ে, সেই দুর্নীতির করে নির্বাচনের স্বার্থে, জাতীয় স্বার্থকে রক্ষা করে জুলাই সনদের সবাই মিলে আমরা সমঝোতায় এসেছি এবং আমরা স্বাক্ষর করেছি। হয়তো আমরা ওই সমস্ত পয়েন্টে একমত নাও হতে পারতাম, কিন্তু জাতির স্বার্থে আমরা সেটা আপোষ করেছি। ক্ষমতার ভাগ পেতে কেবল নির্দিষ্ট কিছু সংস্কার চায় বিরোধী দল। সমালোচনা করতেও ভুল করছে জামাত। সংসদে এমন মন্তব্য করেছে সরকারি দল। 8 দিনে 6 নবজাতকের মৃত্যু নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, অনিয়মের কারণেই হাসপাতালটির বিরুদ্ধে নেওয়া হয়েছে ব্যবস্থা। দলীয় কারণে এ নিয়ে সমালোচনা না করার আহ্বান জানান তিনি। আর শিক্ষামন্ত্রী জানিয়েছেন, জুলাইয়ে বকেয়া বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা। নেতিবাচক কিছু বলেননি। সংসদে বিরোধী দলের সমালোচনায় ক্ষমতাসীন দল। বাজেট অধিবেশনের সাধারণ আলোচনায় জামায়াতের উদ্দেশ্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, প্রথমবার বিরোধী দল হওয়ায় সমালোচনা করতেও ভুল করছে দলটি। আরও কয়েকবার বিরোধী দল হলে সঠিকভাবে সমালোচনা করতে পারবেন বিরোধী দলের সংসদ সদস্যরা। সরকারি দল এখনো হন নাই। আমার বিশ্বাস আর 2, 4 বার 5 বার বিরোধী দল থাকলে আস্তে আস্তে তারা সমালোচনাটা বুঝে যাবেন। আমি ওই সমালোচনাকে খুব একটা আমলে নিচ্ছি না। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, বিএনপি জানে কি করণীয়। আমরা পথ খুঁজিনি, পথ দেখিয়েছি। বিরোধী দলের সমালোচনা করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, তারা কেবল সেই সংস্কারের কথা বলে যে সংস্কার ক্ষমতার ভাগ দেবে। এজন্য স্বাস্থ্য খাতের সংস্কার নিয়ে তাদের মুখে কোনো কথা নেই। বিরোধী দল মাঝে মাঝে এই সংস্কারের কথা বলেন, জুলাই সনদের কথা বলেন। ওনারা শুধু সেই সংস্কারের কথা বলেন যেই সংস্কার ওনাদেরকে ক্ষমতার ভাগ দেবে। ওনারা স্বাস্থ্য খাতে সংস্কার নিয়ে একদিনও আজ পর্যন্ত কথা বলেননি। আমরা এমন স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলব যেখানে নগর এবং গ্রামের মানুষ একই ধরনের স্বাস্থ্য পাবে। সংসদে 8 দিনে 6 নবজাতকের মৃত্যু নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অনিয়মের কারণেই হাসপাতালটির লাইসেন্স স্থগিত করা হয়েছে। সেই বাচ্চাগুলি ছটফট করতে করতে কার্বন ডাই অক্সাইডের জন্য তারা মৃত্যুর কোলে ঢলে পড়েছে, মালিক দেখতে পর্যন্ত যাননি। আমরা কি বসে থাকবো মাননীয় স্পিকার? উই ওয়ান্ট টু ব্রিং অল দ্য হসপিটালস আন্ডার ডিসিপ্লিন। আমরা লাইসেন্স স্থগিত করেছি। আপনারা প্রতিটা জিনিসকে কেন নিজেদের দলীয় আদর্শের সাথে একীভূত করেন? এদিকে তহবিল ঘাটতিতে মাদ্রাসার শিক্ষকদের বেতন আটকে গিয়েছিল বলে জানান শিক্ষামন্ত্রী। তবে জুলাইয়ে বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেন তিনি। প্রতি মাসে আমাদের 501 কোটি টাকা লাগে, কিন্তু সেই টাকাটির ব্যবস্থা করা হয়নি বলে আমরা এই মাসে মাদ্রাসার বেতন দিতে পারিনি। যদিও মাননীয় অর্থমন্ত্রী আমাকে তড়িৎ গতিতে 100 কোটি টাকার ব্যবস্থা করে দিয়েছেন এবং কথা দিয়েছেন জুলাই মাসে তিনি বাকি সব টাকা দিবেন। অধিবেশনে বাজেটকে ঋণ নির্ভর উল্লেখ করে সমালোচনা করেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। নতুনভাবে দেশ এগিয়ে যাবে সেই আকাঙ্ক্ষা যদি আপনারা পূরণ করতে না পারেন
স্বাভাবিক দেশে রাজনৈতিক হিসেবে থাকবে না। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাত 11টার সময়। সঙ্গী থাকুন। তুরাগ নদে লাশ উদ্ধার ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা ছড়ানো হচ্ছে তা গুজব। রাজনৈতিক কারণে স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করেছেন ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিন। বিকেলে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত 24 ও 26 জুন সুমন ও রনি নামে যে দুইজনের লাশ পাওয়া গেছে তাদের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের কোনো সম্পৃক্ততা নেই। জানান, সুমন নৌকা ভ্রমণে গিয়ে মারা যায় আর রনি মারা যান গোসল করতে নেমে। দুজনের পরিবার আলাদা থানায় অপমৃত্যু মামলা করেছে। পুলিশ সুপার বলেন, অপপ্রচারকারীদের আইনের আওতায় আনতে কাজ চলছে বলে জানান পুলিশ সুপার। দেখছেন রাত 11টার সময়। সঙ্গী থাকুন। অন্তর্বর্তী সরকার শিক্ষক নিয়োগ দিয়েছে, কিন্তু তাদের জন্য বাজেটে দেয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আনামা এহসানুল হক মিলন। দুপুরে সিলেট শিক্ষা বোর্ডের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন মন্ত্রী। বলেন, আগামীতে টেকনিক্যাল ও মাদ্রাসা শিক্ষা বোর্ড অভিন্ন প্রশ্নপত্র প্রণয়ন করা হবে। দেখছেন রাত 11টার সময়। সঙ্গী থাকুন। দেখছেন রাত 11টার সময়। জুলাই অভ্যুত্থানে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি এবং দুজনকে হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 3 পুলিশ কর্মকর্তার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও একজনের যাবজ্জীবন এবং একমাত্র গ্রেফতার চঞ্চল চন্দ্রকে 20 বছরের সাজা দিয়েছে ট্রাইব্যুনাল। রায়ে সন্তোষ প্রকাশ করেছে প্রসিকিউশন। 19 জুলাই গণ অভ্যুত্থানের সময় রামপুরায় প্রাণ বাঁচাতে একটি নির্মাণাধীন ভবনের উপর উঠেছিলেন আমির হোসেন। এক পর্যায়ে ভবনের কার্নিশে ঝুলে পড়েন তিনি। তখন ভবনের ওপর উঠে তাকে লক্ষ্য করে 6 রাউন্ড গুলি করেন পুলিশ সদস্য চঞ্চল ও তরিকুল। এতে গুরুতর আহত হন আমির। সে সময় রামপুরায় নিহত হন আরও 2 জন। পরে এ ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলা হয় ট্রাইব্যুনালে। রোববার এই মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 5 পুলিশের বিরুদ্ধে রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। রায়ে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, তৎকালীন খিলগাঁও জোনের অতিরিক্ত উপকমিশনার রাশিদুল ইসলাম, রামপুরা থানার ওসি মশিউর রহমানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আর এসআই তারিকুল ইসলাম ভূঁইয়াকে যাবজ্জীবন এবং একমাত্র গ্রেফতার এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে 20 বছরের কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। আজকে এই মামলাটি সম্পূর্ণরূপে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় মাননীয় ট্রাইব্যুনাল 3 জন আসামিকে মৃত্যুদণ্ড, আসামি তরিকুল ইসলামকে যাবজ্জীবন, চঞ্চল চন্দ্র সরকারকে 20 বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছেন। চিফ প্রসিকিউটর বলেন, আসামিদের বিরুদ্ধে আনা সবগুলো অভিযোগ প্রমাণিত হয়েছে। রায়ে সন্তুষ্ট প্রসিকিউশন। পলাতক আসামিদের ফিরিয়ে আনতে উদ্যোগের কথাও জানান তিনি। ওই মামলাগুলোতে যে কয়জন আসামি পলাতক আছে তাদের প্রত্যেকের ওয়ারেন্ট আমরা সরকারের কাছে পাঠিয়েছি এবং অন্যান্য গ্রেফতারি পরোয়ানা জারি আছে। আমরা ইন্টারপোলের সাহায্য নিচ্ছি। এদিকে রায়ে সংক্ষুব্ধ হয়ে আপিল করার কথা জানান আসামি পক্ষের আইনজীবীরা। আমার ক্লায়েন্ট, তার কাছে কোনো অস্ত্র ছিল না। 19 জুলাই সে টেলিভিশন সেন্টারে ডিউটিতে ছিল। সিডিআরে সেটা বলা আছে, সিসিতে সেটা বলা আছে। এই রায়ের বিরুদ্ধে অনারেবল সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশনে যাব। এই মামলায় সাক্ষী দেন মোট 14 জন। 2 পক্ষের যুক্তিতর্ক শেষে গত 4 মার্চ রায়ের দিন নির্ধারণ করেছিলেন ট্রাইব্যুনাল। তবে নতুন ডিজিটাল আলামত উপস্থাপনের আবেদনের পর তা স্থগিত করে পুনরায় সাক্ষ্য গ্রহণের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। অতিরিক্ত সাক্ষ্য শুনানি শেষে এলো এই রায়। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। বিগত সরকারের কাছ থেকে পর্যাপ্ত টিকা না পাওয়ায় হাম মারাত্মকভাবে আক্রান্ত করেছিল। এছাড়াও ভিটামিন এ ক্যাপসুলেরও কোনো মজুদ ছিল না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী। সকালের জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করে মন্ত্রী আরও বলেছেন, সারা দেশে 2,55,00,000 শিশুকে দেয়া হলো ভিটামিন এ। বলেন, হামের টিকা শতভাগ কভারেজ নিশ্চিত করা হয়েছে, তারপরও কেউ বাদ পড়লে খুঁজে খুঁজে দেয়া হচ্ছে। 14 মাস পর দেশব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। 2,55,00,000 শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। রোববার সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে সন্তানদের নিয়ে ভিড় করেন অভিভাবকরা। হামসহ বিভিন্ন রোগের সংক্রমণের মধ্যে শিশুদের ভিটামিন এ দেয়ায় স্বস্তি জানান তারা। বাচ্চাদের তো বিভিন্ন রোগ হয়, তাহলে এগুলো খাইলে ওর বাচ্চারা রোগ থেকে মুক্তি পাবে। অনেক বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে, তাই আমি মনে করি ওষুধটা দিয়ে আমার কাছে অনেকটাই ভালো লাগছে। কন্টিনিউয়াসলি এটা বছরান্তে করা উচিত, এটা যেন বন্ধ না হয়। স্বাস্থ্য ঝুঁকিটা তো বাচ্চাদের ক্ষেত্রে আনকম্প্রোমাইজড,
সরকারের এই ধরনের প্রচেষ্টাগুলো অব্যাহত থাকুক, এটাই অনুরোধ থাকবে। এদিন রাজধানীর আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দেশব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ড উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সারা দেশে 6 থেকে 59 মাস বয়সী শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কথা জানান তিনি। আমরা ইউনিসেফের মাধ্যমে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন এ ক্যাপসুল আমরা সংগ্রহ করেছি। দ্বিতীয় দিন মিস করলে আবার তৃতীয় দিন খাওয়ানো হবে, তৃতীয় দিন মিস করলে চতুর্থ দিন খাওয়ানো হবে, চলবে আমাদের। হামির টিকার কার্যকারিতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নে মন্ত্রী বলেন, হামির টিকার মান নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। অত্যন্ত উন্নত মানের টিকা দেয়া হয়েছে। বিগত সরকার পর্যাপ্ত টিকার মজুত না রাখায় হাম সংক্রমণ বেড়েছে বলেও মন্তব্য করেন তিনি। আমরা বিগত সরকারের কাছ থেকে পর্যাপ্ত টিকার স্টক না পাওয়াতে মিজেলস নামক যে ব্যাধিটি মারাত্মকভাবে আমাদের বাচ্চাদেরকে আক্রমণ করেছিল, অত্যন্ত উন্নত মানের টিকা কিনা হচ্ছে, যেটা আন্তর্জাতিক টেস্টিং ল্যাবরেটরিতে টেস্ট করে আমরা এনেছি। সমস্ত বাচ্চাদেরকে আমরা কভার করেছি, তারপরেও আমরা খুঁজে 21 তারিখ থেকে আমরা দিচ্ছি। ক্যাম্পেইনে 6 থেকে 11 মাস বয়সী শিশুদের নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং 12 থেকে 59 মাস বয়সী শিশুদের দেয়া হয় লাল রঙের উচ্চমাত্রার ভিটামিন এ ক্যাপসুল। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। প্রধান শিক্ষক পদ নিয়ে মামলা পাল্টা মামলায় থমকে আছে শিক্ষা স্বাভাবিক কার্যক্রম। মামলা জটে আটকা সরকারি প্রাথমিকের 34,000 প্রধান শিক্ষক পদের নিয়োগ। আদালতে সুরাহা না হওয়ায় ভারমুক্ত হচ্ছেন না ভারপ্রাপ্তরাও। সমস্যার সমাধানে আলাদা বেঞ্চ গঠনের দাবি মাউশির। একই ইঙ্গিত অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের। সুমন সরকারের ক্যামেরায় নাইম হাসানের রিপোর্ট। শিক্ষার্থী আছে, তবে নেই প্রধান শিক্ষক। একটি নয়, ঢাকার কোতোয়ালি থানার 32টি প্রাথমিক বিদ্যালয়ের 20টিরই চিত্র অনেকটা একই। শুধু প্রধান শিক্ষক নয়, শূন্য আছে সহকারী শিক্ষক পদও। দেশের প্রায় 34,000 প্রাথমিক বিদ্যালয় চলছে প্রধান শিক্ষক ছাড়াই। বছরের পর বছর সহকারী শিক্ষকরাই সামলাচ্ছেন ভারপ্রাপ্তের দায়িত্ব। কৃষ্ণকান্ত বারৈ 25 বছরে পদোন্নতি না পেলেও বেড়েছে দায়িত্ব। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পদ বইতে বইতে নিজেই এখন ভারাক্রান্ত। বিদ্যালয়ের সব সামলেও মিলছে না প্রধান শিক্ষকের সম্মানটুকু। অনেক বড় কষ্ট একটা, যে আমি এত বছর চাকরি করলাম, আমার কোনো পদোন্নতি হলো না। অনেক টিচার আমাদের কাছ থেকে চলে গেছে, তাদের পদোন্নতি পাওয়ার উপযুক্ত ছিল, তাদের যোগ্যতা ছিল, দক্ষতা ছিল, সব কিছু ছিল, কিন্তু তারা পায়নি। এমন তিক্ত অভিজ্ঞতা বেশিরভাগ স্কুল শিক্ষকের। আমার আগে যারা সিনিয়র, তাদের একটা লিস্ট হয়ে আছে, কিন্তু তাদেরই পদোন্নতি হচ্ছে না। তো সেখানে তো আমি আশা করতেই পাচ্ছি না। এত বছর ধরেন কষ্ট করছি আমরা সহকারী শিক্ষক হিসাবে, তো আমরা তো চাইবো যে আমাদের একটা পদোন্নতি হোক। এক মামলাকে কেন্দ্র করে 2019 সালের পর থেকে থমকে আছে প্রাথমিকে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি প্রক্রিয়া, যে কারণে দেশের অর্ধেক প্রাথমিক বিদ্যালয় চলছে প্রধান শিক্ষক ছাড়াই। প্রাথমিকের মতো এমনই মামলার জালে আক্রান্ত মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগও। নিয়োগ, পদোন্নতি, এমপিওকরণ, জাল সনদ সহ 25 থেকে 30 ধরনের বিষয়ে মামলা হচ্ছে নিয়মিত, যার সংখ্যা 5,000-এরও বেশি। রাজধানীর উত্তরার এই স্কুলটির চিত্রই দেখা যাক। প্রধান শিক্ষক পদে বৈধ অবৈধ জটিলতায় 4 বছর ধরে চেয়ার শূন্য। নিয়োগ অবৈধ প্রমাণ হওয়ায় ঝুলে আছে 16 জন শিক্ষকের ভাগ্য। অন্যদিকে মামলার কারণে নিয়োগ দেওয়া যাচ্ছে না নতুন কোনো প্রধান শিক্ষক। কমিটির বিরুদ্ধে, সভাপতির বিরুদ্ধে 5টা মামলা চলমান আছে, আর 19 জন শিক্ষকের একটা মামলা আছে। শিক্ষকরা ডিজির বিরুদ্ধে করছে। মামলা থাকা উচিত না, এটা সুরাহা হওয়া উচিত অবশ্যই, কারণ আমরা চাই না এই শিক্ষা প্রতিষ্ঠান প্রধান বারবার পরিবর্তন হবে। হাজারো মামলার কারণে থমকে আছে শিক্ষার স্বাভাবিক কার্যক্রম। দ্রুত এই সমস্যার সমাধানে হাইকোর্টে আলাদা বেঞ্চ গঠনের দাবি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের। আর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জানালেন, মামলার জট নিরসনের জন্য আলাদা বেঞ্চ গঠনের চিন্তা করছে সরকার। শিক্ষায় যেহেতু অনেক মামলা চলমান রয়েছে, তার জন্য যদি একটি স্পেশাল কোর্ট বা আদালত বসানো যায় এবং মামলাগুলোকে যদি অ্যানালগাস মামলা হিসেবে পরিচালনা করা যায়, তাহলে আমার মনে হয় এই মামলাগুলো দ্রুতই আমরা নিষ্পত্তি করতে পারবো। এই বিষয়টা নিয়ে আমরা আমাদের মাননীয় প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছি। একটি বা দুটি বেঞ্চকে উনি স্পেসিফিক্যালি এই শিক্ষা মন্ত্রণালয়ের বা এগুলোর দায়িত্ব দিবেন, যারা তাড়াতাড়ি শেষ করবে। কারণ মামলাগুলো যদি দেখি আমরা মিলিয়ে 5-6টার ক্যাটাগরিতে এতগুলো মামলা, সো ওই একটা ডিসাইড হয়ে গেলে বাকিগুলো কিন্তু অটোমেটিক্যালি ডিসিশন
হয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন এই সকল মামলা অধিকাংশই হয়রানিমূলক, যার পেছনে শিক্ষকদের রাজনীতি ও অভ্যন্তরীণ কোন্দল দায়ী। আমার পদোন্নতি হয় নাই বা আমি প্রধান শিক্ষক হতে পারছি না, অন্যকে আমি হতে দেব না। ফাঁকা থাকলে দুই পক্ষেরই সুবিধা, দুই পক্ষই ওই প্রতিষ্ঠানের নানা সুবিধাগুলো এক ধরনের নিজেদের মতো করে নিয়ন্ত্রণ করতে পারে। সুতরাং মামলার সংখ্যা যে বেড়ে গেল, শিক্ষা ব্যবস্থা পরিচালনায় যারা আছেন তাদেরও এখানে যথেষ্ট দায় আছে। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বর্তমানে মামলার সংখ্যা 10,000-এর বেশি, যার অধিকাংশই হয়েছে 5 আগস্টের পট পরিবর্তনের পর। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। উজানের ঢলে তিস্তার ডালিয়া পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে পানি। উত্তরাঞ্চলের 5 জেলায় নতুন করে বন্যার পূর্বাভাস দিয়েছে সতর্কীকরণ কেন্দ্র। এদিকে তীব্র ভাঙনে প্রতিদিনই ভিটা মাটি হারাচ্ছেন নদী পাড়ের মানুষ। উজানের ঢলে উত্তরাঞ্চলের বিভিন্ন নদ নদীর পানি বাড়ায় ভাঙন আতঙ্কে নদী পাড়ের মানুষ। অনেকের বসতভিটা গেছে নদী গর্ভে। নদী ভাঙনের মুখে থাকা বাড়িঘর সরিয়ে নিচ্ছেন তীরের বাসিন্দারা। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমারের পানি বাড়ায় সদরের যাত্রাপুর ইউনিয়নের বানিয়াপাড়া, গোজালপুরি, কালীর আলগা, রাজারহাটের বিদ্যানন্দ, ইউনিয়নের রামহরি, নাগেশ্বরীর বামনডাঙ্গা, কুটিরচর সহ 36টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। এক সপ্তাহে বসতভিটা হারিয়েছে 20টি পরিবার। 23 সাল থেকে 24, 25 এবং রানিং 26 সাল এর মধ্যে যে ঘর বাড়ি যে বিলীন হয়ে যাচ্ছে, আজ পর্যন্ত কোনো সরকার, কোনো এমপি মন্ত্রী কোনো উদ্যোগ পাই নাই। আমরা কার কাছে সহযোগিতা নেব, কার কাছে যাব? খুব ভাঙন ভাঙতেছে, সকাল থেকে ভাঙতেই আছে, বাড়ি ভাঙছে, ভাঙি কুল পাইতেছি না। ভাঙন ঠেকাতে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে হাজারো পরিবারকে বসতভিটা হারাতে হবে বলে জানান বাসিন্দারা। 3-4 দিন থেকে ভাঙন কিন্তু অব্যাহত আছে, কিন্তু আজকের ভাঙনটা মানে ব্যতিক্রম, মানে ঘর সরে মানুষ উকেশ পাচ্ছে না। আমি সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ করব দ্রুত যেন এইখানে ব্যবস্থা করে। এদিকে 2 জুলাইয়ের মধ্যে ভারতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এতে উত্তরাঞ্চলের 5 জেলায় নতুন করে বন্যার সংখ্যার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ইতিমধ্যে 36টি পয়েন্ট আইডেন্টিফাই করেছি, যার মধ্যে 20টি পয়েন্টে জিও ব্যাগ দ্বারা জরুরি ভিত্তিতে কার্যক্রম হাতে নিয়েছি। জনগুরুত্বপূর্ণ এবং ঘনবসতি এসব বিবেচনা নিয়ে আমরা প্রায়োরিটি করে ইমার্জেন্সি কাজগুলো বাস্তবায়ন করছি। গাইবান্ধায় তিস্তা ও করতোয়ার পানি কমা অব্যাহত থাকলেও বেড়েছে ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি। এতে নদীর তীরে দেখা দিয়েছে ভাঙন। 100 বিঘা জমি ভাঙি গেছে, নদীর সাথে বিলীন হয়ে গেছে। আমার পানি বাড়তেছে, নদী ভাঙতেছে, আবার ফের পাট আমার ভাঙি যাচ্ছে, ধান পাট সব ভাঙি যাচ্ছে। সুন্দরগঞ্জ উপজেলার দত্তের খামার, পুটিমারি, ফুলমিয়ার বাজার, ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদের মধ্যে কঞ্চিপাড়া, বালাসীঘাটের রেলগেট সহ প্রায় 20টি পয়েন্টে ভাঙন তীব্র হয়েছে। তানজিল হাসনাত, সময় সংবাদ। তরুণদের জন্য দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরি এবারের বাজেটের অন্যতম অগ্রাধিকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় বাজেট নিয়ে আয়োজিত সংলাপে কথা বলেছেন তিনি। এ সময় আরও বলেছেন, শিক্ষা, কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে তরুণদের দক্ষতা, উদ্ভাবন ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যেই এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে। অর্থ উপদেষ্টা জানিয়েছেন, উদ্যোক্তাদের জন্য 5 বছরের করনীতি, সহজ অর্থায়ন, জ্বালানি নিরাপত্তা এবং উৎপাদনমুখী বিনিয়োগের সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। বিনিয়োগ হলেই হবে, বিনিয়োগ এমনভাবে হতে হবে যাতে করে যে সরবরাহ শৃঙ্খলা, এখানে যদি বিশৃঙ্খলা দেখা দেয় তাতেও আপনার কোনো মানুষ যাতে দরিদ্র সীমার নিচে না পড়ে যায়। টেকসই বিনিয়োগ হতে হবে এমন স্থানে যেটা টেকসই কর্মসংস্থান নিশ্চিত করে এবং যেটা আপনাদেরকে পড়ানো হয়, অর্থাৎ কনজাম্পশন স্মুথিং করা যায়। সেইটা করতে গেলে আমাদেরকে করতে হবে উৎপাদনমুখী বিনিয়োগ এবং আনুষ্ঠানিক খাতের বিনিয়োগ। গত 17 বছরে দেশে আশানুরূপ কর্মসংস্থান তৈরি হয়নি, যার প্রভাবে আয় বৈষম্য তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আন্তর্জাতিক ক্ষুদ্র মাঝারি উদ্যোগ দিবসের সভায় তিনি আরও বলেছেন, শিল্পে উৎপাদন সক্ষমতা বাড়াতে গ্যাসের সমস্যার সমাধানে সর্বোচ্চ জোর দিচ্ছে সরকার। এ সময় ব্যবসা সহজ করা সহ কর সুবিধার দাবি জানিয়েছেন উদ্যোক্তারা।
দেশের মোট শিল্প প্রতিষ্ঠানের প্রায় 90% ক্ষুদ্র ও মাঝারি শিল্প বা এমএসএমই খাতে। উদ্যোক্তা ও কর্মসংস্থান তৈরির প্রধান চালিকা শক্তি হওয়া সত্ত্বেও এই খাতের প্রায় 65% প্রতিষ্ঠানই অনানুষ্ঠানিক কাঠামোর, যার কারণ হিসাবে নিবন্ধন জটিলতা সহ কর কাঠামোকে সামনে এনেছেন উদ্যোক্তারা। আমাদের সামনে এখনো অনেক চ্যালেঞ্জ রয়েছে, যেখানে আগামী দিনের এমএসএমই খাতগুলো প্রচলিত পদ্ধতি দিয়ে বৈশ্বিক প্রতিযোগিতা টিকিয়ে থাকার কঠিন। অনেক ক্ষেত্রে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য এমন কিছু নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করতে হয় যা মূলত বৃহৎ শিল্পের জন্য তৈরি করা হয়েছিল। রোববার আন্তর্জাতিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ দিবসের সভায় বাণিজ্য মন্ত্রী জানান, গত 17 বছরে আশানুরূপ উদ্যোক্তা তৈরি হয়নি, যার ফলে সমাজে তৈরি হয়েছে আয় বৈষম্য। আগামী দিনে আমাদের লক্ষ্য হবে কম জ্বালানি ইন্টেন্সিভ শিল্পের দিকে বেশি বেশি যাওয়া, আর যেগুলি ইতিমধ্যে স্থাপিত মিল ফ্যাক্টরি সেগুলির প্রোডাক্টিভ ক্যাপাসিটি পুরোপুরি ইউটিলাইজ করার জন্য, দ্রুত এই গ্যাস সংকটের সমাধান করার জন্য আমরা আন্তরিকভাবে কাজ করছি। তবে বর্তমান সরকার ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত সম্প্রসারণে উদ্যোগ নিয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বিসিক শিল্পনগরীর পাশাপাশি তৈরি করা হবে নতুন শিল্প পার্ক। কারখানাগুলোর উৎপাদন বাড়াতে জ্বালানি সমস্যা সমাধানে সরকারের আন্তরিকতার কথাও তুলে ধরেন মন্ত্রী। এখানে এই প্লটগুলি সবগুলি কনজিউম, ইট ইমপ্লাইজ যে এখানে আরো নতুন ইন্ডাস্ট্রির অ্যাপিটাইট আছে। তার সবগুলিতেই ফিজিবিলিটি স্টাডির ইতিবাচক রেজাল্ট প্রাপ্তি সাপেক্ষে আমরা নতুন শিল্প পার্ক স্থাপন করি। দেশে বর্তমানে 177টি এমএসএমই ক্লাস্টারে প্রতিষ্ঠান রয়েছে প্রায় 60,000, যার বার্ষিক লেনদেন 29,000 কোটি টাকার বেশি। এমএস আরেফিন, সময় সংবাদ, ঢাকা। ইউরোপের বাজারে বড় ধাক্কা খেয়েছে দেশের তৈরি পোশাক খাত। চলতি বছরের প্রথম 4 মাসে রপ্তানি কমেছে 19%-এরও বেশি, যেখানে চীনের প্রায় 5 আর ভিয়েতনামের কমেছে 7%। ইউরোস্ট্যাটের তথ্য বলছে রপ্তানির পাশাপাশি কমেছে বাংলাদেশি পোশাকের গড় দামও। একের পর এক বৈশ্বিক যুদ্ধাবস্থায় বিশ্বব্যাপী কমছে তৈরি পোশাকের চাহিদা, যার প্রভাব পড়েছে ইউরোপের বাজারেও। 2026 সালের প্রথম 4 মাসে ইউরোপীয় ইউনিয়নের জোটটিতে পোশাক আমদানি কমেছে 10.42%। ইউরোস্টেটের তথ্য বলছে এ সময় জোটটি আমদানি করেছে 27.77 বিলিয়ন ইউরো মূল্যের পোশাক, যা গেল বছরের একই সময় ছিল 31 বিলিয়ন ইউরো। এ সময় পোশাকের গড় মূল্য প্রতি কেজিতে 5.22% কমে নেমেছে 19.44 ইউরোতে, যা আগে ছিল 20.51 ইউরোতে। এ সময় ইউরোপের বাজারে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সময়ে জোটটিতে বাংলাদেশের পোশাক রফতানি কমেছে 19.33%, যা প্রধান রফতানিকারক দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। রফতানি আয় নেমেছে 7.45 বিলিয়ন ইউরো থেকে 6.08 বিলিয়ন ইউরোতে। শুধু এপ্রিল মাসের হিসেবেও রফতানি কমেছে 19.5%। বিজিএমইএ বলছে পরিমাণ হিসেবে টিকে থাকলেও পণ্যের দাম কমে যাওয়ায় রফতানি আয় কমে গেছে। বৈশ্বিক যুদ্ধে চাহিদা কমায় পোশাকের গড় একক মূল্য কমেছে 10.45%। ইরান যুদ্ধের জন্য কিছুটা হলেও কনসার্ন বা আপনার আমি বলবো ইনস্টেবল সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, যেটার জন্য আমাদের ক্রেতারা অলদো অর্ডার প্লেসমেন্টসগুলো গত বছরই হয়েছিল আমাদের দেশে, কিন্তু এগুলোর ব্যাপারে কিছুটা হলেও তারা পুল ব্যাক করেছে। আশা করব যে এখন সিন্স ইউএসএ এবং ইরানের ভিতর এক ধরনের সমঝোতা হয়েছে, তো আবার ক্রেতারা কেনা শুরু করবে। কম দামে পণ্য বিক্রি করে বাজার ধরে রাখার কৌশল কাজে লাগিয়ে ইউরোপীয় বাজারে শীর্ষস্থান ধরে রেখেছে চীন। রফতানি কমেছে কেবল 4.7%। আর কম পরিমাণে হলেও তুলনামূলক উচ্চ মূল্যে পণ্য রফতানি করে আয় ধরে রাখতে পেরেছে ভিয়েতনাম। রফতানি কমেছে 0.7%। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। 2 বছর বন্ধ থাকার পর শুরু হলো ভারতীয় পর্যটন ভিসার কার্যক্রম। এখন ভারত ভ্রমণের জন্য ভিসার আবেদন করতে পারছেন বাংলাদেশিরা। ভিসা প্রত্যাশীরা বলছেন এর মাধ্যমে 2 প্রতিবেশী দেশের সম্পর্কের উন্নতি হবে। তবে ভিসা কার্যক্রমের জটিলতা কমানোর আহ্বান জানিয়েছেন আবেদনকারীরা। 2024 সালের গণঅভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলে যায় ভারত বাংলাদেশের কূটনীতি। ফাটল ধরে স্বাভাবিক সম্পর্কে। নানা টানাপোড়েনের মধ্যে নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা বন্ধ করে দেয় ভারত সরকার। দীর্ঘ 2 বছর বন্ধ থাকার পর বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী ঘোষণা দেন নতুন করে পর্যটন ভিসা চালু করার। ট্যুরিস্ট ভিসা ওইটা আরম্ভ হবে 28
জুন থেকে। রোববার সকাল থেকে শুরু হয় ভ্রমণ ভিসার আবেদন। আবেদনকারীদের প্রত্যাশা, ভ্রমণ ভিসা চালুর মাধ্যমে দুই দেশের সম্পর্কে শীতলতা কাটবে। এই খবরটা শুনে আসলে আমরা সবাই আনন্দিত যে আসলে এটার মাধ্যমে আমরা ইন্ডিয়া ঘুরতে পারবো। দুই দেশের সাথে সম্পর্কটা ভালো হবে, যাতায়াতটা ভালো হবে আমাদের। 2 বছর পর্যটন ভিসা বন্ধ থাকলেও স্বল্প পরিসরে চালু ছিল চিকিৎসা ও বাণিজ্য ভিসা। জরুরি প্রয়োজনে এসব ভিসার পরিসর বাড়ানোর দাবি প্রত্যাশীদের। আমাকে 10 তারিখে ডেট ডাক্তার দেখানোর স্লট নিয়ে আজকে ভিসার জন্য জমা দিতে আসছি। ভারতের ভিসা পেতে অনেকেই ভোগান্তির অভিযোগ করেন। অনলাইনে আবেদন করার পর কাগজপত্র জমা দেওয়ার শিডিউল পেতে বেগ পেতে হচ্ছে বলে জানান অনেকেই। আগে যে রকমের স্লট ছাড়া মানে কম খরচে আমরা জমা দিতে পারতাম, যদি সিস্টেমটা হতো না তাহলে ভালো হতো। ভারতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টরা বলছেন, এর মাধ্যমে প্রতিবেশী দুদেশের পর্যটন শিল্প বিকাশের পাশাপাশি বাড়বে ব্যবসায়িক পরিধি। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। এই ছিল রাত 11টার সময় সংবাদের সঙ্গে নিয়ে এখন যুক্ত হবেন সহকর্মী আলিশা ইসলাম। ধন্যবাদ রাখবি। সময় সংবাদ নিয়ে থাকবো আমি আলিশা ইসলাম। ময়মনসিংহের গফরগাঁওয়ে পাগলা থানার 8টি ইউনিয়নের নিয়ে নতুন উপজেলা গঠন হচ্ছে, বদলে যাবে নাম। স্থানীয় এমপির ডিও লেটারের পর ঐতিহ্যবাহী পাগলা নাম পরিবর্তন করে আদর্শনগর করার উদ্যোগ ঘিরে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে। তাদের অভিযোগ, মতামত ও কোনো গণশুনানি ছাড়াই প্রস্তাব পাঠিয়েছে উপজেলা প্রশাসনও। স্বীকারও করেছেন ইউএনও। শত বছরের ঐতিহ্যবাহী উপজেলা সদরের নাম পাগলা থানা বহাল রাখার দাবি তাদের। গগন পণ্ডিতের ছবিতে উবায়দুল হকের রিপোর্ট। পীর আউলিয়া পাগল সাধকদের আগমনের কারণে একসময় এই জনপদের পরিচিতি হয় পাগলা নামে। সেই পরিচিতি থেকেই ময়মনসিংহের গফরগাঁওয়ের দক্ষিণাঞ্চলে সুতিয়া নদীর তীরের 8 ইউনিয়ন নিয়ে গড়ে ওঠা থানার নামও হয় পাগলা। বছরের পর বছর ধরে ইতিহাস, ঐতিহ্য আর মানুষের পরিচয়ের সঙ্গে জড়িয়ে আছে এই নাম। পাগলা থানার বিভিন্ন মাজারে প্রতিদিনই জড়ো হন ফকির, আশেক ভক্তরা। আধ্যাত্মিক পরিবেশে মুখর থাকে এলাকা। 8 ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল একটি স্বতন্ত্র উপজেলা। জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাচ্চু পাগলাকে উপজেলা করার প্রতিশ্রুতি দেন। আমি কথা দিচ্ছি, আমি বাচ্চু যদি আপনাদের রায়ে যদি আমি নির্বাচিত হই, পাগলাকে উপজেলা করবই। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন উপজেলা গঠনের কার্যক্রম শুরু হলেও পরিবর্তন করা হচ্ছে বহু বছরের পরিচিত পাগলা নামটি। প্রস্তাবিত উপজেলার নাম রাখা হয়েছে আদর্শনগর। একই সঙ্গে বদলে যাবে পাগলা থানার নামও। প্রস্তাবিত উপজেলা সদর করা হবে স্থানীয় সংসদ সদস্যের নিজ এলাকা উস্থি ইউনিয়নের নয়াবাড়ি মৌজায়। এ বিষয়ে গত 30 মার্চ নাম পরিবর্তনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ডিও লেটার দেন সংসদ সদস্য। পুরো গফরগাঁওয়ের মানুষেরও পাগলা নামটা কারো পছন্দ না, সেটা সরকারের উপর সব লেভেলেই এই নামটা পরিবর্তনের জন্য মাননীয় মন্ত্রী তো নিজেই লিখেছে। পাগলা নামের বিকল্প তবে নাম ও উপজেলার জন্য স্থান পরিবর্তনের নারাজ স্থানীয়রা। প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচিও পালন করেছেন। তাদের অভিযোগ, এ বিষয়ে স্থানীয়দের মতামত নিতে কোনো গণশুনানিও করা হয়নি। আল্লাহর ওলিদের জায়গা পাগলা না, আমরা চাই না এই নাম পাল্টাই। তো আমরা চাই পাগলা নামে উপজেলা থাকবে এবং পাগলার আশেপাশেই উপজেলা ভবন হবে। পাগলা থানার মানুষ কখনো এটা হতে দেব না। আমরা প্রয়োজন হলে আমরা সংসদ ভবন পর্যন্ত আমরা যাব। যদিও উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রথমে দাবি করেন নাম পরিবর্তনের বিষয়ে স্থানীয়দের কোনো আপত্তি নেই। আপত্তিও জানায়নি, কোনো লিখিত কোনো কিছু আমাদের কাছে কেউ বলেও নেই যে আসলে এটা এই নামে হওয়া উচিত বা এই নামে হওয়া উচিত না। তবে উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে এলাকাবাসীর দেয়া স্মারকলিপির বিষয়ে প্রশ্ন করা হলে অবস্থান বদলান এই কর্মকর্তা। পরে তিনি স্বীকার করেন কোনো গণশুনানি হয়নি। আর জেলা প্রশাসক দাবি করেন স্থানীয় পর্যায়ে গণশুনানির মাধ্যমেই তাদের কাছে প্রস্তাব পাঠানো হয়। যেহেতু আমাদের কোনো নির্বাচিত প্রতিনিধি নেই, তো সেক্ষেত্রে গণশুনানি আমাদের আসলে ওটা ফিজিবল হয়নি। নামকরণের বিষয়ে গণশুনানিতে যে ফলাফল সেটা হচ্ছে আদর্শনগর নামেই আমরা উপজেলা থেকে প্রস্তাব পেয়েছি এবং সেভাবেই আমরা প্রস্তাব নিকারে উপস্থাপনের জন্য প্রেরণ করেছি। নতুন উপজেলা গঠনের প্রস্তাবনাটি বর্তমানে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটিতে উপস্থাপনের অপেক্ষায় রয়েছে। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। বাস স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে রণক্ষেত্র এলাকা।
ফরিদপুরের ভাঙ্গায় ১৬ গ্রামের মানুষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে আহত হয়েছেন পুলিশ, সাংবাদিক, গ্রামবাসী সহ অর্ধশতাধিক। ঘটনাস্থলে পৌঁছে টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। বাসস্ট্যান্ড নিয়ন্ত্রণে নেওয়া নিয়ে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র এলাকা। ফরিদপুরের ভাঙ্গাই পুকুরিয়া বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নেয়াকে কেন্দ্র করে মানিকদাহ ইউনিয়নের সুলতান মাতুব্বরের লোকজন এবং হামিরদি ইউনিয়নের শিরুমুল্লার সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে রোববার সকালে ঢাল, ছুরকি সহ দেশীয় অস্ত্র নিয়ে বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হয় দুপক্ষ। পরে একে একে ১৬ গ্রামের মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় পুলিশ, সাংবাদিক সহ স্থানীয় অর্ধশতাধিক মানুষ আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পুকুরিয়া বাসস্ট্যান্ড আধিপত্য বিস্তার নিয়ে উভয় পক্ষে সংঘর্ষ বাধে। পুলিশ অনেক চেষ্টা করার পর পুলিশ ঘটনার নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের কারণে ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুর ভাঙ্গা অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছে টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ৪ ঘন্টা পর স্বাভাবিক হয় যান চলাচল। আপাতত পরিস্থিতি শান্ত আছে। গাড়িগুলো, আমাদের একটা মহাসড়ক, আপনারা সকলেই জানেন, অলরেডি গাড়িগুলো চলাচল স্বাভাবিক আছে। পরিস্থিতি আপাতত কোনো ঝামেলা হওয়ার কোনো সুযোগ নাই। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সময় সংবাদ, ফরিদপুর। রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাই, চাঁদাবাজি সহ সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে পাটালি গ্রুপের ৮ জনকে গ্রেফতার করেছে র্যাব। তাদের মধ্যে আছেন গ্রুপটির সেকেন্ড ইন কমান্ড শামীম পাটালিও। র্যাব বলছে মোহাম্মদপুরকে নিরাপদ করতে কাজ করছেন তারা। রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় পাটালি গ্রুপের সদস্যদের ছিনতাইয়ের প্রস্তুতির খবরে অভিযান চালায় র্যাব ২। অভিযানে গ্রুপটির নেতৃত্বদানকারী সহ ৮ জনকে গ্রেফতার করা হয়। গত বছরের ১৫ মে গভীর রাতে একটি বাড়িতে ঢুকে ৮ জনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পাটালি গ্রুপের সন্ত্রাসীরা। এতে গ্রেফতারও হয় বেশ কয়েকজন। তবে জামিনে বেরিয়ে এসে আবারও অপরাধে জড়ায় তারা। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, মোহাম্মদপুরে ছিনতাই, চাঁদাবাজি সহ সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল গ্রুপটির সদস্যরা। পাটালি গ্রুপের অন্যান্য সদস্যরা তো ইতিমধ্যে কারাগারে আছে, এরাও ঢুকছে এবং ভবিষ্যতে যারা এটা নেতৃত্বে আসার চেষ্টা করবে তাদেরকেও আমরা অবশ্যই গ্রেপ্তার করব। রায়ের বাজারে পাবনা গলি, ক্যান্সার গলি, সাদেক খান রোড, আজিজ খান রোড, বালুর মাঠ সহ বেশ কয়েকটি গলি আছে যেখানে পুলিশ অপারেশনে গেলে সন্ত্রাসী হামলার শিকার হয়। এসব গলিকে নিরাপদ করতে কাজ করার কথা জানিয়েছে র্যাব। সবার সহযোগিতায় জনগণ, পুলিশ, সাংবাদিক, সব কমিউনিটির সহযোগিতা খুব শিগগির মোহাম্মদপুর নিরাপদ হয়ে যাবে। মোহাম্মদপুরকে সন্ত্রাস, কিশোর গ্যাং মুক্ত করতে র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। র্যাব 2 এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ সাবেক 13 সচিবের তথ্য উপাত্ত সংগ্রহ করেছে দুদক। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে ক্ষতিগ্রস্তদের ফ্ল্যাট না দেওয়ার অভিযোগে গেল বছর তাদের বিরুদ্ধে মামলা হয়। এদিকে দুদকে এসেছিলেন দুর্নীতির অভিযোগ থাকা মেট্রো রেলের সাবেক এমডি MAN সিদ্দিক। ২০১৮ সালে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে PPP প্রকল্পে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য গেজেট অনুযায়ী 40 একর জমি অধিগ্রহণ করে। পরবর্তীতে গেজেটের উদ্দেশ্য অমান্য করে সেই জমিতে ক্ষতিগ্রস্তদের বদলে সরকারি কর্মচারীদের জন্য 99 বছরের লিজে আবাসন নির্মাণ করা হয় বলে অভিযোগ দুদকের। এ ঘটনায় সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, সাবেক মুখ্য সচিব আহমদ কাইকাউস সহ 14 জনকে আসামি করে গত বছর মামলা করেছিল দুদক। নির্গমন কমিশনে একটি ফ্ল্যাট বরাদ্দের অনিয়ম করে ফ্ল্যাট বরাদ্দের অভিযোগে মামলা হয়েছিল। মামলাটি বর্তমানে চলমান রয়েছে। এবার তদন্ত পর্যায়ে ঘটনার তথ্য উপাত্ত পেতে বিভিন্ন দফতরে চিঠি দিয়েছে দুদক। আসামিদের বিদেশ যাত্রায় অলরেডি ইতিমধ্যে নিষেধাজ্ঞা দিয়েছিল বিজ্ঞ আদালতের অনুমোদন সাপেক্ষে। তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে তদন্ত প্রতিবেদন দাখিল করবেন কমিশনে। এদিকে দুদকে এসেছিলেন মেট্রো রেল সংক্রান্ত বিভিন্ন অনিয়ম দুর্নীতির অনুসন্ধানে থাকা DMTCL এর সাবেক MD MAN সিদ্দিক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। সিলেটে কাঙ্ক্ষিত মূল্যে বিক্রি হচ্ছে না কোরবানির চামড়া।
ব্যবসায়ীদের অভিযোগ, জেলায় ট্যানারি না থাকায় সম্পূর্ণ নির্ভরশীল হয়ে উঠেছে ঢাকার ওপর। সেখানেও পুঁজি আটকে থাকায় তৈরি হয়েছে টিকে থাকা নিয়ে শঙ্কা। ট্যানারি শিল্প গড়ে উঠলে সংকট দূর হবার আশা তাদের। একই সঙ্গে তৈরি হবে নতুন কর্মসংস্থান। দিগেন সিংহের তোলা ছবিতে বিস্তারিত ইকরামুল কবিরের রিপোর্টে। প্রবাসী অধ্যুষিত সিলেটে এবছর ঈদ উল আজহায় কোরবানি হয়েছে 2,74,000-এরও অধিক পশু। চলতি বছর ঢাকার বাইরে লবণজাত গরুর চামড়া প্রতি বর্গফুট গত বছরের চেয়ে 2 টাকা বাড়িয়ে 57 থেকে 62 টাকা নির্ধারণ করে সরকার। তবে ব্যবসায়ীদের অভিযোগ, ট্যানারিগুলো প্রতি বর্গফুট 25 থেকে 27 টাকার উপর দিতে রাজি নন। এতে তৈরি হয়েছে হতাশা। 40 বছরের ভিতরে এই ধরনের চামড়া বেচা কিনে আমি দেখছি না। 40%, 30%, 50% টাকা পাবে, বাকি কোন 3-4 মাস হইবে, এটার কোনো গ্যারান্টি নাই। ব্যবসায়ীরা জানান, সিলেটে কোনো ট্যানারি না থাকায় সংগ্রহ করা চামড়া ঢাকার সাভার সহ অন্যান্য এলাকায় পাঠাতে হয়। এতে পরিবহন ব্যয় বাড়ে, নষ্ট হয় সময়, বঞ্চিত হতে হয় ন্যায্য দাম থেকে। অন্যদিকে ট্যানারিতে বড় অঙ্কের টাকা আটকে থাকায় দিন দিন বাড়ছে আর্থিক ক্ষতি। বছরের পর বছর লোকসান গুনতে গুনতে সিলেটের প্রায় 2 শতাধিক চামড়া ব্যবসায়ী তাদের ব্যবসা গুটিয়ে নিয়েছে বলে জানিয়েছেন। কোরবানির আগে তারা 50% টাকাটা মানে রাখিয়া দেয়। এটা পরবর্তী তারা বলে আমরা মানে 1 সপ্তাহ পরে দিয়ে মানে মাস পরে দিয়ে, কিন্তু তারা টাকাটা দেয় না। এই ব্যবসা চালিয়ে যাওয়ার মতো ক্ষমতা আমাদের আর নাই। চামড়া কিনতেছি আমরা 800 টাকা, বেচতেছি 500 টাকা। সিলেটের সঙ্গে দেশের উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলোর যোগাযোগ উন্নত। এই অঞ্চল থেকে সহজেই কাঁচা চামড়া সংগ্রহ করা সম্ভব। আধুনিক ও আন্তর্জাতিক মানের পরিবেশ বান্ধব ট্যানারি শিল্প গড়ে উঠলে কোরবানির চামড়ার অপচয় কমবে। পাশাপাশি ন্যায্য মূল্য নিশ্চিতের সঙ্গে তৈরি হবে কর্মসংস্থানের সুযোগ, বলছেন ব্যবসায়ীরা। জিওগ্রাফিক্যাল দিক দিয়েও আমরা কিন্তু সিলেট অনেক স্টাবলিশড। সেই দিক দিয়ে এই ট্যানারি শিল্পটা সিলেটে স্থাপন করা অত্যন্ত জরুরি এবং লাভজনক এবং সরকারের জন্য খুবই ভালো। সিলেটের অর্থনীতি দীর্ঘদিন ধরে প্রবাসী আয়, চা আর পর্যটন শিল্পের উপর নির্ভরশীল। সংশ্লিষ্টদের মতে পরিকল্পিত ট্যানারি শিল্প গড়ে উঠলে এ অঞ্চলে উন্মোচন হবে শিল্পায়নের নতুন দিগন্ত। একই সঙ্গে চামড়া শিল্পে যুক্ত হবে একটি নতুন সম্ভাবনা। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। জলাবদ্ধতায় বড় ফসলের ক্ষতি কাটিয়ে উঠতে আউশ ধান চাষে মনোযোগী মৌলভীবাজারের কৃষকরা। জেলার হাওরপাড় সহ বিভিন্ন এলাকায় ব্যাপকভাবে চাষাবাদ শুরু হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলনের আশা কৃষি বিভাগের। শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য, মোহাম্মদ ইয়ারুব আহমদের ছবিতে রিপোর্ট। চলতি বর্ষায় আবহাওয়া আউশ চাষাবাদের সম্পূর্ণ অনুকূলে থাকায় চাষিরা জমি প্রস্তুত ও হালি চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন। ভোর থেকে সন্ধ্যার আগ পর্যন্ত ফসলের মাঠ জুড়ে ব্যাপক কর্মযজ্ঞ। এবছর আগাম ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে মৌলভীবাজারে ব্যাপকভাবে বড় ফসলের ক্ষতি হয়, যা কাটিয়ে উঠতে আউশ ধান চাষে আগ্রহী হন চাষিরা। কৃষি বিভাগ আউশের আবাদ বাড়াতে চাষিদের মধ্যে বিনামূল্যে প্রণোদনার সার বীজ বিতরণ করছে। চলতি বছর জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে 1,684 হেক্টর অতিরিক্ত আউশ আবাদ হয়েছে। হেক্টর প্রতি উৎপাদন ধরা হয়েছে 2.88 মেট্রিক টন। আমি এই জায়গার মধ্যে আউশ ফলাইছি, আশা করি এবার ফলনে ভালো হইব। আমি আউশ ধানের মেজের মধ্যে যদি ফুরাল্লা দেয় তো দিল, আমি পাইলাম, আর না হইলে করার কিছু নেই। আলহামদুলিল্লাহ গ্রোথ বালা দেখি, আর ধানটা সুন্দরই ওর লাগাইলাম আর কি, আল্লাহ মালিক। কৃষি বিভাগ বলছে বৈরী কোনো পরিবেশের সম্মুখীন না হলে এবছর আউশের ভালো ফলন হবে। প্রণোদনার মাধ্যমে সার বীজ দিয়ে কৃষকদের এই আউশ আবাদের উৎসাহ করতেছে এবং আউশ আবাদটা ভালো হচ্ছে। উপসহকারী কৃষি কর্মকর্তারা প্রতিনিয়তই মাঠে যাচ্ছে, তারা কৃষকদেরকে রোগ পোকামাকড় দমনের সহায়তা দিচ্ছে, আগাছা দমনের সহায়তা দিচ্ছে, যার ফলে কিন্তু এই বছর অন্যান্য বছরের তুলনায় একটু বেশি আবাদ হয়েছে এবং এ দ্বারা আশা করছি অব্যাহত থাকবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবছর জেলায় 38,530 হেক্টর জমিতে আউশ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উৎপাদন ধরা হয়েছে 1,11,101 মেট্রিক টন। সময় সংবাদ, মৌলভীবাজার।
মেহেরপুরের কাজীপুর সীমান্ত এলাকায় রাস্তার নির্মাণ কাজে বাধা দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী। পরে বিজিবির প্রতিরোধে সীমান্তে ঢুকে যেতে বাধ্য হয় বিএসএফ সদস্যরা। দুপুরে আন্তর্জাতিক 147 নম্বর সীমান্ত পিলারের সাব পিলার 7 এর কাছে এই ঘটনা ঘটে। বিজিবি জানায়, আটকবর এলাকায় রাস্তার কাজ চলাকালে বিএসএফ এর গান্ধিনা ক্যাম্পের 3 সদস্য বাংলাদেশি ভূখণ্ডে ঢুকে আপত্তি জানান। এ সময় বিজিবি ও স্থানীয়দের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়। পরে বিএসএফ সদস্যরা ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হয়। ফের শুরু হয় নির্মাণ কাজ। বগুড়ার কাহালুতে জমি নিয়ে বিরোধের জেরে নাতি জামাইয়ের আঘাতে প্রাণ গেল বৃদ্ধের। গুরুতর আহত হয়েছেন আরও একজন। স্থানীয়রা জানান, শাকিলের সঙ্গে শ্বশুরবাড়ির দীর্ঘদিনের জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে শাকিল ও তার ছোট ভাই ধারালো হাসুয়া দিয়ে দাদা শ্বশুরের মকবুলের ওপর হামলা চালায়। তাকে বাঁচাতে গেলে শ্বশুর শহীদুলও আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মকবুল হোসেনকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে গেছে। জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। 4 বছরেও শেষ হয়নি সুনামগঞ্জ মা ও শিশু কল্যাণ কেন্দ্রের নতুন ভবনের নির্মাণ কাজ। 3 বছর ধরে ভাড়া ভবনে চলছে প্রতিষ্ঠানটির কার্যক্রম। রয়েছে কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার অভিযোগ। পুনঃদরপত্র আহ্বানের কাজ চললেও নির্মাণ কবে শুরু হবে তা জানাতে পারেনি স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। হিমাদ্রি শেখর ভদ্রের তথ্য ও ছবিতে রিপোর্ট। দীর্ঘ 4 বছরেও শেষ হয়নি 20 সজ্জার মা ও শিশু কল্যাণ কেন্দ্রের নির্মাণ কাজ। সুনামগঞ্জের 10 সজ্জার মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি জরাজীর্ণ হয়ে যাওয়ায় 2023 সালে পুরনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। সে সময় অস্থায়ীভাবে একটি ভাড়া বাসায় সরিয়ে নেওয়া হয় হাসপাতালের কার্যক্রম। 1 বছরের মধ্যে ভবন নির্মাণ শেষ হওয়ার কথা থাকলেও 2024 সালের আগস্টের পর থেকে বন্ধ হয়ে যায় নির্মাণ। এদিকে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের জন্য ভাড়া নেওয়া 6 কক্ষের ভবনটি ঝোপঝাড়ে ঘেরা হয়ে পড়েছে স্যাঁতস্যাঁতে। ওটি না থাকায় 3 বছর ধরে বন্ধ সার্জিক্যাল অপারেশন। নেই ভর্তি থেকে চিকিৎসা নেওয়ার ব্যবস্থা। পড়ে থেকে নষ্ট হয়েছে অ্যাম্বুলেন্স। শুধুমাত্র নর্মাল ডেলিভারি ও ব্যবস্থাপত্র ছাড়া কিছুই মেলে না রোগীদের। দ্রুত নতুন ভবনটি নির্মাণ করে কাজ শেষ করার দাবি স্থানীয়দের। চিকিৎসা করলে ঠিক মতো সিজার করতে পারলে অনেক লোক ঘুরে ঘুরে যায়। দুঃখ কষ্ট হইলো একটা ডেলিভারি দিতে পারি না। মা বাপ লই আইলে, বাচ্চা কাচ্চা লই আইলে, মেয়েরা লই আইলে সিজার হয় না। কিছু ট্যাবলেট বডি সরি দিত, এগুলো তো আমরা পাইতেছি না। প্রায় বিল্ডিং এ ভাড়া বাসায় 3 বছর যাওয়ার সেবা দিতেছে। এখানে আসলে অনেকই সমস্যা। সিজারিয়ান দরকার, তখন তো তাদেরকে আমরা সেবা দিতে পারছি না। তখন তাদের যেখানে পছন্দ হয়, যে ডাক্তারের কাছে ভালো লাগে, তারা ওই জায়গায় যায়। লোকবলেরও সমস্যা, জায়গার সমস্যা। ওইভাবে লিখিতভাবে না জানি না আমি কয়বার জানানো হয়েছে, কিন্তু আমাদের যে স্যাররা আসে ওনারা তো দেখে যান এবং ওনাদের আমরা যথেষ্টবার বলি। প্রকল্প জটিলতা ও অর্থাভাবে দীর্ঘদিন আটকে আছে কাজ। পুনর্দরপত্র আহ্বানের কাজ চললেও নির্মাণ কবে শুরু হবে তা জানাতে পারেননি স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। ভেঙে তারপরে নতুন করে কাজ শুরু করতে হয়। তো আমার জানা মতো এটা ভাঙাতে একটু সময় লেগেছিল। দ্রুত এটা টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সম্ভাবনা আছে। 8 তলা ভবনের 20 শয্যা বিশিষ্ট ভবনের নির্মাণ কাজে ব্যয় ধরা হয় 14,88 লাখ টাকা। সময় সংবাদ, সুনামগঞ্জ। জলাধার সংরক্ষণে নানা উদ্যোগ নিচ্ছে সরকার। তবে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রায় 7.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত লেকের অংশ ভরাট করে তৈরি হচ্ছে গাড়ির গ্যারেজ। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শহীদ রুদ্র সেন লেক ঘিরে সৃষ্টি হয়েছে তীব্র বিতর্কের। প্রশাসন বলছে বিশ্ববিদ্যালয়ের ভালো হয় নেওয়া হবে এমন সিদ্ধান্তই। দিগেন সিংহের ক্যামেরায় জয়ন্ত কুমার দাসের রিপোর্ট। সবুজ পাহাড় ঘেরা ক্যাম্পাস, তার মাঝখানে একটি জলাধার, সেখানে ফুটে আছে লাল শাপলা, পারে সবুজ ঘাস। শিক্ষার্থীরা এখানে সময় কাটান আপন মনে, যা শুধু সৌন্দর্য বাড়ায়নি, বর্ষায় জলাবদ্ধতা নিরসনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
খাল খননের মাধ্যমে যাত্রা শুরু, পরে সেটি রূপ নেয় লেকে। শিক্ষার্থীদের কাছে পরিচিতি পায় সাস্ট লেক নামে। 2024 সালের গণ অভ্যুত্থানে নিহত শিক্ষার্থী রুদ্র সেনের স্মরণে নামকরণ করা হয় শহীদ রুদ্র সেন লেক। কিন্তু 1 বছরের ব্যবধানে বদলে গেছে দৃশ্যপট। লেকের একটি বড় অংশ এখন মাটিতে ভরাট, চলছে গ্যারেজ নির্মাণের কাজ। গ্যারেজ নির্মাণের জন্য পাশের টিলার কিছু অংশ কেটে ফেলা হয়েছে। বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের দাবি, নির্মাণাধীন ওই গ্যারেজে মাত্র 22টি গাড়ি রাখা সম্ভব হবে, অথচ বর্তমানে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে রয়েছে 42টি যানবাহন। ভবিষ্যতে এ সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। এতে প্রকল্পটির যৌক্তিকতা নিয়েও প্রশ্ন উঠছে। শিক্ষার্থী ও পরিবেশবিদদের অভিযোগ, বড় খালি জায়গা থাকতো কেন এখানেই গ্যারেজের জন্য জায়গা নির্বাচন করতে হবে? ক্যাম্পাসের সৌন্দর্য ও জীববৈচিত্র্য ধ্বংস করা প্রশাসনের সমন্বয়হীনতার অভাব হিসেবে দেখছেন তারা। লেকের জন্য একটি অনেক বড় পরিমাণে একটি বাজেট নির্ধারণ করা হয়েছিল, যেটি খরচ করে লেকটি নির্মাণ করা হয়। আর বর্তমানে দেখতে পাচ্ছি সেই খরচটি আবার মাটি চাপা দিয়ে সেখানে আবার গ্যারেজ নির্মাণের ব্যবস্থা করা হচ্ছে। লেক ভরাট করে কেন এটা করলো, এটা আমরা আসলে এটা ভালোভাবে নিচ্ছি না। অপরিকল্পিতভাবে একটা প্রথমত সিদ্ধান্ত বলা যায়, তারপর হচ্ছে আবার টাকা খরচ, এখানে অবভিয়াসলি অনিয়ম আছেই। বিশ্ববিদ্যালয়ের কাজগুলো সাস্টেইনেবল হবে, দুর্নীতিমুক্ত হবে, একটা পরিকল্পিত কাজ হবে, তাহলে এটা সবার জন্য ভালো হবে। এটা কারেকশন করতে হবে অতি দ্রুত। এই লেকের জায়গায় লেক রেখে অন্য কোথাও যেন তারা এই গ্যারেজটা নির্মাণ করেন। তবে সদ্য দায়িত্ব নেওয়া নতুন উপাচার্য বলছেন, বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভালো হবে এমন সিদ্ধান্তই নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের পক্ষে যেটা ভালো হবে, আমাদের স্টুডেন্ট, টিচার্স, অফিসার্স, স্টাফস অ্যাজ ওয়েল অ্যাজ সিলেট কমিউনিটির জন্য যেটা ভালো হবে, আমরা শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন থেকে সেটাই করার চেষ্টা করছি। প্রায় 320 একর জায়গা জুড়ে 900 থেকে 1000 মিটারের বেশি দীর্ঘ দুটি দৃষ্টিনন্দন লেক আলাদা সৌন্দর্য বাড়িয়েছে পুরো ক্যাম্পাসের। বিশ্ববিদ্যালয় প্রশাসনের খামখেয়ালি সিদ্ধান্তে দ্রুতই হারিয়ে যাচ্ছে রুদ্রসেন লেকের সৌন্দর্য। শিক্ষার্থীদের অভিযোগ, লেকের উপর গ্যারেজ নির্মাণের ফলে হারাচ্ছে সবুজ পরিবেশ, সংকুচিত হচ্ছে এই জলাধার, নান্দনিকতা হারাচ্ছে ক্যাম্পাস। দ্রুতই এই উদ্যোগ বন্ধ করে এই জলাধার সংরক্ষণের দাবি শিক্ষার্থীদের। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ। শান্তি চুক্তি উপেক্ষা করে আবারও পাল্টাপাল্টি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ইরান। কেশন দ্বীপ সহ গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। জবাবে মধ্যপ্রাচ্যে 8 মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ার দাবি করেছে আইআরজিসি। এদিকে যুক্তরাষ্ট্র আবার যুদ্ধ শুরু করলে ইরানের অস্তিত্ব থাকবে না বলে হুমকি দিয়েছেন ট্রাম্প। অন্যদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোকে নরকে পরিণত করার হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। শনিবার রাতে ইরানের কেশম দ্বীপ, সিরিক শহর ও গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা অবকাঠামো লক্ষ্য করে দ্বিতীয় দফা হামলা চালায় যুক্তরাষ্ট্র। দেশটির সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হরমুজের কাছে ইরানের অন্তত 10টি সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়। নিজের ট্রুথ সোশ্যালে ইরানে হামলার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। যুক্তরাষ্ট্র আবার যুদ্ধ শুরু করতে বাধ্য হলে ইরানের অস্তিত্ব থাকবে না বলে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। তেহরানের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগও তোলেন ট্রাম্প। অন্যদিকে ওয়াশিংটনের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের পাল্টা দাবি করে হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে আইআরজিসি। কুয়েতের আলী আল সালেম ঘাঁটি ও বাহরাইনের সালমান বন্দরে অবস্থিত মার্কিন নৌবাহিনীর 5ম বহরের ঘাঁটিতে ইরানের এসব হামলায় গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংস হয়েছে বলে দাবি আইআরজিসির। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোকে নরকে পরিণত করার হুঁশিয়ারিও দিয়েছে তারা। ওয়াশিংটন তেহরান পাল্টাপাল্টি হামলার জেরে নতুন করে শান্তি চুক্তি ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। সমঝোতা স্মারক দুপক্ষ মেনে চলবে কিনা তা নিয়েও দেখা দিয়েছে উদ্বেগ। এদিকে যুদ্ধবিরতি চুক্তির পরদিনই লেবাননের দক্ষিণাঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। ঘটনার পর ইসরায়েলের সঙ্গে চুক্তিকে লেবাননের জন্য অপমানজনক বলে প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ। তবে এই চুক্তিকে ঐতিহাসিক আখ্যা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, লেবাননের ভবিষ্যৎ ইরান বা হিজবুল্লাহ নির্ধারণ করবে না। তিনি আরও জানান, হিজবুল্লাহ পুরো লেবাননে নিরস্ত্র না হওয়া পর্যন্ত এবং ইসরায়েলের উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত
লেবাননের দক্ষিণাঞ্চল থেকে সেনা প্রত্যাহার করা হবে না। রাইসা জান্নাত, সময় সংবাদ। গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় অন্তত 8 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 20 জন। একই সঙ্গে দেইর আল বালাহ ও আল মাগাজির পূর্বাঞ্চলে স্থল অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এদিকে দ্য গার্ডিয়ান জানিয়েছে ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের খসড়া প্রস্তাবে বোর্ডের সদস্যদের গাজায় সম্ভাব্য আইনি কার্যক্রম থেকে ব্যাপক দায়মুক্তি দেওয়ার কথা উল্লেখ রয়েছে। ইসরায়েলি ড্রোন হামলায় 2 সদস্যকে হারিয়ে শোকে কাতর পরিবারের সদস্যরা। স্থানীয় সময় শনিবার গাজার দক্ষিণাঞ্চলের আল মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় শিবিরে হামলা চালায় ইসরায়েল। খান ইউনিসের নাসের হাসপাতালের তথ্য মতে ওই হামলায় 30 বছর বয়সী আব্দুল্লাহ মুসা ও তার 15 বছর বয়সী বোন ইসলাম মুসা নিহত হন। হতাহত হয়েছেন অনেকে। হামলার কথা স্বীকার করে ইসরায়েলি বাহিনীর দাবি, আল মাওয়াসি এলাকায় এক হামাস যোদ্ধাকে লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে। এদিকে আন্তর্জাতিক রেড ক্রসের সহায়তায় সাবরা, জেইতুন সহ বিভিন্ন এলাকায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা মরদেহ উদ্ধারে দ্বিতীয় ধাপের অভিযান শুরু করেছে গাজার সিভিল ডিফেন্স। তবে ভারী যন্ত্রপাতি প্রবেশে ইসরায়েলের বিধিনিষেধ, অবিস্ফোরিত গোলাবারুদ এবং প্রয়োজনীয় সরঞ্জামের সংকট বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। কর্মকর্তাদের ধারণা এখনও প্রায় 8,500 মরদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে, যাদের অনেকের দেহ শনাক্ত করাও সম্ভব হবে না। এর মধ্যে নতুন বিতর্ক তৈরি হয়েছে গাজা পরিচালনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত বোর্ড অফ পিসকে ঘিরে। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের তথ্যমতে একটি খসড়া প্রস্তাবে বোর্ডের সদস্য, আন্তর্জাতিক বাহিনী ও ঠিকাদারকে গাজায় সম্ভাব্য আইনি কার্যক্রম থেকে ব্যাপক দায়মুক্তি দেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি সরকারি সম্পত্তি বিনামূল্যে ব্যবহারের সুযোগও উল্লেখ করা হয়েছে। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের আশঙ্কা, এমন বিধান কার্যকর হলে জবাবদিহি ও মানবাধিকার সুরক্ষা দুর্বল হয়ে পড়তে পারে। যদিও বোর্ড অফ পিস এসব অভিযোগ অস্বীকার করে বলেছে, কোনো চূড়ান্ত দায়মুক্তি কাঠামো অনুমোদিত হয়নি। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ভেনেজুয়েলায় ভূমিকম্পের 3 দিন পর মা ও শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1430 জনে। এখনও নিখোঁজ আছেন অর্ধ লাখ। প্রাণের সন্ধানে উদ্ধার অভিযানে যোগ দিয়েছে ব্রাজিল, স্পেন, ইতালি সহ বিভিন্ন দেশের উদ্ধারকারী দল। ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে প্রায় 72 ঘন্টা আটকে থাকার পর জীবিত উদ্ধার হয়েছেন এক বৃদ্ধা। স্থানীয় সময় শনিবার লা গুয়াইরায় স্পেনের মিলিটারি ইমার্জেন্সি ইউনিট এই উদ্ধার কাজ পরিচালনা করে। এর আগে একই এলাকায় ধ্বংসস্তূপের নিচ থেকে এক নবজাতক ও তার মাকেও জীবিত বের করে আনেন উদ্ধারকর্মীরা। পাশাপাশি কলম্বিয়ার দল উদ্ধার করেন 11 বছর বয়সী এক কিশোরকে। কিন্তু সময় যত গড়াচ্ছে, জীবিতদের খুঁজে পাওয়ার সম্ভাবনা ততই ক্ষীণ হয়ে আসছে। হাজারো পরিবার এখনও প্রিয়জনের অপেক্ষায় ধ্বংসস্তূপের পাশে দিন কাটাচ্ছে। ভেনেজুয়েলা সরকার জানিয়েছে উদ্ধার অভিযানে সহায়তা করতে এর মধ্যে ইতালি, ব্রাজিল, স্পেন থেকে 1600-র বেশি উদ্ধারকর্মী পৌঁছেছেন। তবে লা গুয়াইরার অন্তত 100টি ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয় এবং ভারী যন্ত্রপাতির সংকট থাকায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। জরুরি তৎপরতা নির্বিঘ্ন রাখতে ক্ষতিগ্রস্ত এলাকায় প্রবেশও সীমিত করেছে কর্তৃপক্ষ। মূল 2 ভূমিকম্পের পর আরও 430টির বেশি আফটার শকের রেকর্ড করা হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উত্তর উপকূলে লা গুয়াইরা অঙ্গরাজ্যে ধ্বংসস্তূপ সরিয়ে এখনও জীবিতদের খোঁজ চলছে। সরকার জানিয়েছে অঙ্গরাজ্যটির বিদ্যুৎ সরবরাহের প্রায় 60% পুনঃস্থাপন করা হয়েছে। কলম্বিয়া, কোস্টারিকা সহ বিভিন্ন দেশ থেকেও ত্রাণ পাঠানো হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM সতর্ক করেছে, এই দুর্যোগে প্রায় 67,60,000 মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হতে পারেন। রাজধানী কারাকাস সহ বিস্তীর্ণ এলাকায় জরুরি আশ্রয়, বিশুদ্ধ পানি, চিকিৎসা, স্যানিটেশন এবং খাদ্য সহায়তার প্রয়োজন দ্রুত বাড়ছে। সংস্থাটি বলছে, তাৎক্ষণিক উদ্ধার অভিযান শেষ হলেও ভেনেজুয়েলাবাসীর সামনে অপেক্ষা করছে দীর্ঘ পুনর্গঠন ও পুনর্বাসনের কঠিন পথ। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। তীব্র হচ্ছে রাশিয়া ইউক্রেন সংঘাত। ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রুশ হামলায় অন্তত 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 9 জন। জবাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় রাশিয়ার সামরিক ও জ্বালানি স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে কিয়েভ। এই ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন।
দীর্ঘ 5 বছর ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। নানা আলোচনা চললেও কমছে না এই রক্তক্ষয়ী সংঘাত। স্থানীয় সময় শনিবার ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ হামলা চালায় রাশিয়া। সুমি অঞ্চলে একটি আবাসিক ভবনে ড্রোন হামলায় 66 বছর বয়সী এক ব্যক্তি নিহত হন। এছাড়া পৃথক হামলায় সেখানে আরও বেশ কয়েকজন আহত হন। এছাড়া নিপ্রোপেট্রোভস্ক ও জাপোরিঝিয়া অঞ্চলে রুশ বাহিনীর হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। বেশ কয়েকটি বহুতল ভবন ও অন্যান্য বেসামরিক অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার অভ্যন্তরে হামলার মাত্রা আরও বাড়িয়েছে ইউক্রেন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন FP5 ফ্ল্যামিঙ্গো ক্ষেপণাস্ত্র দিয়ে ভোলগোগ্রাদের টাইটান বারিকাদ সামরিক শিল্প কমপ্লেক্সে আঘাত হানা হয়েছে। ইউক্রেনের দাবি সেখানে ইস্কান্দার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সহ বিভিন্ন আর্টিলারি ও সামরিক সরঞ্জাম তৈরি করা হয়। এছাড়া মস্কোর জ্বালানি সরবরাহে গুরুত্বপূর্ণ ভ্লাদিমির অঞ্চলের একটি ট্রান্সনেফট তেল পাম্পিং স্টেশনেও হামলার দাবি করেছে ইউক্রেনের নিরাপত্তা সংস্থা। রুশ কর্তৃপক্ষ জানিয়েছে ভোলগোগ্রাদে ইউক্রেনের হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন এবং একটি শিল্প স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে রোস্তভ অঞ্চলের শামবেক হাইটসে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনীর বিরুদ্ধে সোভিয়েত বিজয়ের স্মৃতি বিজড়িত জাদুঘর কমপ্লেক্সেও ইউক্রেনীয় ড্রোন হামলার অভিযোগ উঠেছে। বেসামরিক অবকাঠামোতে এসব হামলা সন্ত্রাসী কর্মকাণ্ডে শামিল বলে নিন্দা জানিয়েছে মস্কো। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি নিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে নোভোস্কেলিওভাতে গ্রামটির নিয়ন্ত্রণ এখন রাশিয়ার, যদিও এ দাবি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেনি ইউক্রেন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। সৌদি আরবে আরামকো কোম্পানির একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত 14 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার রাজধানুরা শহরে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজ শুরু হয় বলে জানায় দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা। তবে হেলিকপ্টার বিধ্বস্তের কারণ এখনও জানা যায়নি। কারিগরি ত্রুটি নাকি বৈরী আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা তা জানতে তদন্ত শুরু হয়েছে। হেলিকপ্টারটি আরামকো কোম্পানির নিজস্ব কাজে নিয়োজিত ছিল। বিশ্বের অন্যতম বৃহৎ তেল শোধনাগার ও বন্দরনগরী রাজধানুরায় এই দুর্ঘটনার পর পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ইউরোপ জুড়ে ভয়াবহ তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় জারি রয়েছে সর্বোচ্চ সতর্কতা। হাঙ্গেরি, জার্মানি, চেক প্রজাতন্ত্র ও ইতালি সহ বিভিন্ন দেশে জরুরি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে ইতালিতে অতিরিক্ত গরমে পার্কিংয়ে রাখা গাড়িতে আগুন লাগার ঘটনাও নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। পশ্চিম ইউরোপ পেরিয়ে মধ্য ইউরোপেও ছড়িয়ে পড়েছে তীব্র তাপপ্রবাহ। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে তাপমাত্রা 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা আগামী কয়েকদিনে আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। রাজধানী সহ মধ্য হাঙ্গেরির বিস্তীর্ণ এলাকায় জারি করা হয়েছে সর্বোচ্চ রেড হিট ওয়ার্নিং। প্রচণ্ড গরমে সংসদ ভবনের বাইরে কৃত্রিম পানির ফোয়ারা নিচে আশ্রয় নিতে দেখা গেছে পর্যটকদের। আমার মনে হয় এটা পৃথিবীর পরিবর্তনেরই অংশ এবং যা বৈশ্বিক উন্নয়নের বাস্তবতা। আমাদের এ পরিস্থিতির জন্য প্রস্তুত হতে হবে। আমার কাছে মনে হয় শীতাতাপ নিয়ন্ত্রিত যন্ত্রের চেয়ে মিস্টিং ব্যবস্থা ভালো, কারণ এটি পৃথিবীকে আরো গরম করে না। তবে হাঙ্গেরির মতো স্থলবেষ্টিত একটি দেশকে এখন থেকেই ভাবতে হবে আগামী 10 থেকে 20 বছর কিভাবে এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেবে। জার্মানিতেও ভাঙছে রেকর্ড। শুক্রবার ফরাসি সীমান্তবর্তী সারব্রুকেন এলাকায় 41.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ। শনিবার বার্লিনে তাপমাত্রা পৌঁছায় 38 এবং ফ্রাঙ্কফুর্টে 39 ডিগ্রি সেলসিয়াসে। পরিস্থিতি মোকাবিলায় নগরীর বিভিন্ন স্থানে ওয়াটার ক্যানন দিয়ে পানির কুয়াশা ছেটানোর উদ্যোগ নিয়েছে বার্লিন পুলিশ। চেক প্রজাতন্ত্রেও তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রাজধানী প্রাগ সহ দেশের সব অঞ্চলে সতর্কতা জারি করেছে চেক হাইড্রোমেটিওরোলজিক্যাল ইনস্টিটিউট। অতিরিক্ত গরমে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া, পর্যাপ্ত পানি পান এবং সরাসরি রোদ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। ইতালিতেও তাপদাহ ভয়াবহ রূপ নিয়েছে। দেশটির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছেছে, আর অনুভূত তাপমাত্রা আরও 2 থেকে 3 ডিগ্রি বেশি। এ অবস্থায় রোমের পিয়াচ্চা ভিত্তরীয় এলাকার রাস্তার পাশে পার্ক করে রাখা একটি গাড়িতে অতিরিক্ত গরমে আগুন ধরে যায়। দ্রুত ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনলেও কয়েকটি গাড়ি পুড়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত না হলেও চরম তাপদাহে নতুন ঝুঁকি তৈরি হয়েছে।
মালিহা সুহুরওয়ার্দী, সময় সংবাদ। ইতিহাস সৃষ্টি করে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে নকআউটে যেতে পেরে উচ্ছ্বসিত কানাডার ফুটবল সমর্থকরা। লস অ্যাঞ্জেলেসে কিছুক্ষণ পর সাউথ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে দ্য রেডস। এ বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি সহকর্মী লস্কর আল মামুনের কাছে। মামুন, ফুটবল মানেই উত্তেজনা, ফুটবল মানেই যে উন্মাদনা, সেই উত্তেজনার ফুটবল আর অল্প সময়ের মধ্যেই শুরু হচ্ছে এই স্টেডিয়ামে। আমি রয়েছি এখন যুক্তরাষ্ট্রের বিখ্যাত, শুধু যুক্তরাষ্ট্র নয় সারা বিশ্বের বিখ্যাত এবং ব্যয়বহুল বিলাসবহুল স্টেডিয়াম যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামের ভিতরে রয়েছে আমি। এখানেই শুরু হবে আজকের এই যে 32টি দলের লড়াই, সেই লড়াইয়ের প্রথম লড়াই আজকে শুরু হবে এখন থেকে অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই। আমরা লক্ষ্য করেছি এরই মধ্যে হাজার হাজার দর্শক এই স্টেডিয়ামে প্রবেশ করেছে, নেচে গেয়ে আনন্দ ফুর্তি, এক উন্মাদনার ফুটবল জগতের, ফুটবল ইতিহাসে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে তারা হেসে খেলে মাঠের ভিতরে প্রবেশ করেছে। একটু পরেই সেই মহেন্দ্রক্ষণ শুরু হবে, অর্থাৎ কানাডা এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার যে ম্যাচ, সেই ম্যাচটি শুরু হবে। নকআউট পর্বের প্রথম ম্যাচ এই লস অ্যাঞ্জেলেস থেকে শুরু হবে। এটি দেখার জন্য এরই মধ্যে হাজারো দর্শক উপস্থিত হয়েছে প্রবাসী বাংলাদেশিরাও। জানিয়ে রাখি যে আজকের এই ম্যাচটি কানাডা একটি এবারের বিশ্বকাপের অর্থাৎ ইতিহাসের সবচেয়ে বৃহত্তম বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো, এবং তারই সহ আয়োজক দেশ হচ্ছে কানাডা। এবং কানাডা আজকে খেলতে এসেছে যুক্তরাষ্ট্রের এই লস অ্যাঞ্জেলেসের মাটিতে। এখানে তারা খেলবে তাদের প্রথম ম্যাচ, এবং আজকে যদি জয়লাভ করতে পারে, যে দল জয়লাভ করবে সেই দলই টিকে যাবে শেষ 16তে, আর যে দল হারবে সে চলে যাবে তার দেশে। এমন একটি যে সমীকরণ, সেই সমীকরণে আজকে যে খেলা হচ্ছে, এর আগের যে আমরা গ্রুপ পর্বের খেলা দেখেছি, সেই গ্রুপ পর্বে ছিল নানা হিসাব নিকাশ সমীকরণের খেলা, অর্থাৎ স্বপ্ন বাঁচিয়ে রাখা, নকআউট পর্বে ওঠার যে স্বপ্ন লড়াই সেগুলো ছিল। তবে এখন থেকে যে লড়াই, ফুটবলের আসল 32টি দলের লড়াই, অর্থাৎ এর আগে যে 48টি দলের লড়াই ছিল, সেখান থেকে এখন 32 দলের এই মূল লড়াইয়ের একটি লক্ষ্য জয়লাভ করা। জয়লাভ করলে টিকে যাবে, আর জয়লাভ না করলে সে ছিটকে পড়বে। এমন একটি পরিস্থিতির মধ্য দিয়ে আজকের এই টান টান উত্তেজনার মধ্যে খেলা শুরু হচ্ছে। এবং এই খেলা ঠিক আগ মুহূর্তে আমি রয়েছি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামের ভিতরে। এখান থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং বলতে চাচ্ছি যে এটি যে আজকের এই ম্যাচটিতে যারা জয়লাভ করবে তারা কিন্তু মুখোমুখি হবে আর নেদারল্যান্ডস এবং মরক্কোর মধ্যকার যে খেলা হবে সেই টিমে যে জয়লাভ করবে তার সঙ্গে। সুতরাং তারা আজকে যারা 16তে উঠবে, সেই 16তে উঠার পরে তাদের সামনে কিন্তু একটি কঠিন পরীক্ষা রয়েছে। তো আজকে দুই দলেরই প্রথম বিশ্বকাপের ইতিহাসে নকআউট পর্বে খেলছেন, এবং তারা দুজনেই প্রথমবার বিশ্বকাপে একে অপরের মোকাবিলা করছেন। তো এই ছিল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামের নকআউট পর্বের প্রথম ম্যাচের আমার কাছে থাকা সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম যুক্তরাষ্ট্রে। শীর্ষ 32-এ জাপান বাধা টপকাতে প্রস্তুত হচ্ছে ব্রাজিল। অনুশীলনে শিষ্যদের ভুল শুধরে নেয়ার দিকে মনোযোগ দিচ্ছেন কোচ কার্লো অ্যানচেলোত্তি। ব্লু সামুরাইকে শক্ত প্রতিপক্ষ মানছেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রায়ান। নেইমারের ফেরায় শুরুর একাদশে জায়গা পাওয়া কঠিন, তবুও নিয়মিত জায়গা পেতে সেরাটা দিয়ে যাচ্ছেন 19 বছর বয়সী এই ফরওয়ার্ড। নিজের সর্বোচ্চ দিয়ে জাপানের বিপক্ষে সেলেসাওদের জয় উপহার দিতে চান রায়ান। হিউস্টনে হাই ভোল্টেজ ম্যাচের অপেক্ষায় ফুটবল দুনিয়া। রাউন্ড অফ 32-তে জাপানের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত হচ্ছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। অনুশীলনে কড়া শিক্ষক কোচ কার্লো অ্যানচেলোত্তি। গ্রুপ পর্বের ছোটখাটো ভুলগুলো শুধরে নিতে শিষ্যদের কোনো ছাড় দিচ্ছেন না ইতালিয়ান মাস্টারমাইন্ড। 24 বছর ধরে ষষ্ঠ শিরোপার অপেক্ষায় ব্রাজিল গ্রুপ পর্বে মরক্কোর সঙ্গে ড্র করলেও স্কটল্যান্ড ও হাইতির বিপক্ষে দাপুটে জয়ে সি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে পা রাখে সেলেসাও। হেক্সা শিরোপার লক্ষ্য নিয়ে ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যেতে চায় ব্রাজিল। অনুশীলনে অন্য সবার চেয়ে আলাদাভাবে নজর কেড়ে নেন ফরওয়ার্ড রায়ান। হাইতির বিপক্ষে ম্যাচে ব্রাজিলের ষষ্ঠ সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে বিশ্বকাপের মঞ্চে অভিষেক হয় তার।
স্কটল্যান্ড ম্যাচেও আলো ছড়িয়েছেন। রাফিনিয়ার ইনজুরিতে কপাল খোলে এই ফরওয়ার্ডের। এশিয়ার পরাশক্তি জাপানকে হারিয়ে শীর্ষ 16 নিশ্চিত করতে চান রায়ান। এফ গ্রুপে 5 পয়েন্ট নিয়ে রানার্স আপ হয়ে নকআউটে এসেছে ব্লু সামুরাই। জাপান দল সম্পর্কে তেমন কোনো ধারণা না থাকলেও সমীহ করছেন সূর্যোদয়ের দেশটিকে। আমি জানি না জাপানের সবচেয়ে বিপজ্জনক ফুটবলারকে। এটা বলতে হলে আগে আমাকে তাদের খেলার ভিডিও দেখতে হবে। তবে আমি এটা জানি জাপান খুবই বিপজ্জনক ও শক্তিশালী দল। তাদেরকে সমীহ করেই মাঠে নামবো আমরা। হাতে যা সময় আছে তার মধ্যে নিজেদের প্রস্তুত করতে হবে। মাঠে আমরা জয়ের লক্ষ্যে নামবো। ব্রাজিলের মতো দলে নিয়মিত একাদশের সুযোগ পাওয়া চ্যালেঞ্জিং। বিষয়টা জানেন রায়ানও, তবুও চেষ্টা করে যেতে চান সর্বোচ্চটা দিয়ে। ব্রাজিলের মতো দলে নিয়মিত জায়গা পাওয়া চ্যালেঞ্জিং। হয়তোবা কখনো আমি উঠে গেলে এনরিক তারপর নেইমার নামার সুযোগ পায়। এখানে প্রতিদিনই অনুশীলনে যারা ভালো করে তাদের পর্যবেক্ষণে রাখেন কোচ। সেরা পারফর্মাররাই সুযোগ পান দলে। তবে আমি চেষ্টা করে যাব আমার ঘাটতির জায়গাগুলোতে আরো উন্নতি আনার জন্য। জাপানকে সমীহ না করে উপায় নেই ব্রাজিলের জন্য, কারণ গত বছর অক্টোবরে খেলা সবশেষ প্রীতি ম্যাচে টোকিওতে সেলেসাওদের 3-2 গোলে হারিয়েছিল জাপান। পারভিন আক্তার, সময় সংবাদ। বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্ব শেষ। কে হচ্ছেন টুর্নামেন্ট সেরা কিংবা টপ স্কোরার, শুরু হয়ে গেছে তার চুলচেরা বিশ্লেষণ। এই তালিকায় অনেকের নামই আলোচনায় আসছে। কেউ এগিয়ে রাখছেন মেসিকে, কারো বাজি রোনালদো কিংবা এমবাপ্পেকে নিয়ে। তবে বিশ্লেষকরা বলছেন শেষ পর্যন্ত গোল্ডেন বুট কে জিতবে তা কোয়ার্টার ফাইনালের আগে অনুমান করা কঠিন। বিশ্বকাপ যেন গোল উৎসব। বেশি ম্যাচে বেশি গোল হবে সেটি অনুমেয় থাকলেও গ্রুপ পর্বেই ছাড়িয়ে গেছে আগের সব রেকর্ড। 2022 বিশ্বকাপে 64 ম্যাচে গোল হয়েছিল 172টি, কিন্তু এবার গ্রুপ পর্বের 72 ম্যাচেই প্রায় 200 গোলের রেকর্ড। এবার ম্যাচও হবে কাতার আসরের তুলনায় 40টি বেশি, ফলে ফুটবলাররা বেশি গোল করার সুযোগ পাবেন সেটিও বলাই যায়। ইতিমধ্যে গ্রুপ পর্বের ম্যাচে হ্যাট্রিক হয়েছে 3টি। এদের মধ্যে লম্বা রেসের দৌড়ে টিকে থাকার সম্ভাবনা আছে দুজনের, লিওনেল মেসি ও ফ্রান্সের ওসমান দেম্বেলের। সঙ্গত কারণে ভক্তদের প্রশ্ন কে হতে পারেন সর্বোচ্চ স্কোরার। আশা রাখা যায় মেসি এই ওয়ার্ল্ড কাপে কমপক্ষে 10টা গোল করবে অ্যান্ড প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট আবার হবে। মেসি, এমবাপ্পে, হল্যান্ড, তারপরে ভিনিসিয়াসকেও রাখা যায়। এদের মধ্যে যে কোনো একজন গোল স্কোরার হিসেবে থাকবে আর কি। ভিনিসিয়াস জুনিয়র টপ স্কোরারের লিস্টে থাকতে পারে আর এমবাপ্পে থাকবে অবশ্যই, কারণ এমবাপ্পে ফ্রান্সের যে টিম তারা এমবাপ্পের থাকার খুব সম্ভাবনা। মেসি না হয় এমবাপ্পে, এই দুইজনের মধ্যে কেউ হয়তো থাকবে। আমি তার মধ্যে এমবাপ্পেকে একটু এগিয়ে রাখবো। ভক্তদের ইচ্ছে অনুযায়ী সেটি নিশ্চিত বলা না গেলেও গ্রুপ পর্বের ম্যাচ দেখে কিছুটা আন্দাজ করা যেতে পারে কে হতে পারেন 26-এর টপার। এখন পর্যন্ত যারা এই দৌড়ে এগিয়ে আছেন তাদের মধ্যে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, হ্যারি কেইন, ওসমান দেম্বেলে কিংবা ভিনি জুনিয়র এবং আর্লিং হল্যান্ড। সর্বোচ্চ গোলদাতা হওয়ার জন্য কি এই পরিসংখ্যান যথেষ্ট? বিশ্লেষকরা অবশ্য তা মনে করেন না। তবে এদের মধ্য থেকে কেউ হতে পারেন বলে ধারণা এই সাবেক তারকা ফুটবলারের। আমি খুব আশাবাদী ছিলাম যে হ্যারি কেইন একটা ভালো জায়গায় চলে যাবে এবং প্রথম ম্যাচ শুরুও করেছিল দারুণভাবে, কিন্তু যত সময় যাচ্ছে দেখা যাচ্ছে যে ও মার্কিং হচ্ছে বিভিন্ন ইয়েতে, ও সেইভাবে গোল পাচ্ছে না। পাশাপাশি বলবো যে মেসি ওয়ান অফ দ্য কন্টেন্ডার টপ স্কোরার হওয়ার। CR7কে আপনি ফেলে দিতে পারেন না। এই কয়েকজনের ভিতরেই সীমাবদ্ধ থাকবে আমার মনে হয়। এই ফুটবল বোদ্ধা মনে করেন 32 রাউন্ডের সব ম্যাচই নকআউট, সুতরাং ম্যাচ বাই ম্যাচ জয় ধরে রাখা একটা বড় চ্যালেঞ্জ। আর সেই কারণে 3টি করে গোল করা নেদারল্যান্ডের ব্রায়ান ব্রবি এবং কোডি গ্যাকপোর কথাও মনে করিয়ে দিতে বলছেন না তিনি। এদের মধ্যে যেই হোক কিংবা নতুন কেউ আসুক, এবার যে গোল বইয়ের সমস্ত রেকর্ড দুমড়ে মুচড়ে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে ফুটবলাররা তা নিঃসন্দেহে বলা যায়। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। আর্জেন্টিনার গ্রুপ পর্বের শেষ ম্যাচের জয়ে উল্লাসে ভাসছে ডালাস। সেরা একাদশ ছাড়াও আলবিসেলেস্তেদের এমন জয়ে স্বপ্ন বড় হয়েছে ভক্তদের। ফ্রি কিকে মেসির গোলকে আসরের অন্যতম সেরা মানছেন তারা। এবারও এলেমটেনের হাতে বিশ্বকাপ দেখবে বলে বিশ্বাস সমর্থকদের। ডালাস থেকে বিস্তারিত থাকছে SM ইকবালের রিপোর্টে। লিওনেল স্ক্যালোনি
আগে থেকেই আভাস দিয়েছিলেন এই ম্যাচটা আর্জেন্টিনার জন্য কেবলই প্রস্তুতির মঞ্চ। তিনি যখন জর্ডানের বিপক্ষে তার একাদশ নামালেন সেটা দেখেও কিন্তু তাই মনে হয়েছে। দলের গুরুত্বপূর্ণ ফুটবলাররা ছিলেন মাঠের বাইরে, তার পরিবর্তে বি টিমকে তিনি খেলিয়েছেন, তারাও কিন্তু দুর্দান্ত করেছে। স্পেশালি যদি বলতে হয় জিওভান্নি লো সেলসোর কথা, শুরুতে একটি স্কোর উপহার দিয়েছিলেন, যদিও পরবর্তীতে সেটা অফসাইডের কারণে বাতিল হয়, কিন্তু 19 মিনিটে তিনি কিন্তু দুর্দান্ত একটা ফ্রি কিকে আর্জেন্টিনার গোলটা ঠিকই আদায় করে নিয়েছেন। গুড থিং মেসি ফ্রি কিক দেখতে পাচ্ছি, সো আমার জন্য ফুলফিল। সবাই বাংলাদেশকে চিনে, এখানে অন্যরকম একটা অনুভূতি। লাইফের ফার্স্ট ওয়ার্ল্ড কাপ খেলা দেখছি এবং মেসিকে লাইফের ফার্স্ট সরাসরি দেখছি, অ্যামেজিং ফিলিংস। জিওভান্নি লো সেলসো ছাড়াও দলের আরো যারা ফুটবলার ছিলেন তারা কিন্তু চেষ্টা করেছেন, অর্থাৎ মেসির ঘাটতি পুষিয়ে নেওয়ার জন্য তাদের কিন্তু চেষ্টার কোনো কমতি ছিল না। স্পেশালি লাউতারো মার্তিনেজের কথা বলা যেতে পারে। আজকের ম্যাচটায় তিনি কিন্তু আপ টু দ্য মার্ক ছিলেন। এছাড়াও ডিফেন্স লাইনটাও আর্জেন্টিনার ছিল দুর্দান্ত। সবকিছু মিলিয়ে মেসিবিহীন প্রথমার্ধটা ভক্তরা ঠিকই উপভোগ করেছেন। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে আর্জেন্টিনা একটি গোল হজম করলেও ভক্তদের হতাশা ঘুচে যায় যখন লিওনেল মেসি মাঠে নামেন। মেসি মাঠে নামার পর থেকেই কিন্তু আর্জেন্টিনার খেলার প্রাণ ফিরে পায় এবং এই এটিএনটি স্টেডিয়ামে তৈরি হয় এক উন্মাতাল পরিবেশ। অবশেষে লিওনেল মেসি দুর্দান্ত এক ফ্রি কিকে আর্জেন্টিনার গোল স্কোরিং এর যে ব্যবধান সেটা 3-1 নিয়ে যান। লক্ষ্য সেট করে লিওনেল স্ক্যালোনি এই স্কোয়াডটাকে সাজিয়েছিলেন লিওনেল মেসিকে দ্বিতীয়ার্ধে খেলাবেন এবং তিনি যদি একটি স্কোর আদায় করে নিতে পারেন তার প্রস্তুতিটাও ঠিকঠাক হয়ে যাবে, সেটাই কিন্তু হয়েছে। লিওনেল মেসি অল্প সময় মাঠে থাকলে পরেও কিন্তু ভক্তদের এতটুকু আক্ষেপ ছিল না এই ম্যাচ দেখে। নকআউট পর্ব শুরু করার আগে প্রস্তুতির 16 কলা পূরণ করে নিল টিম আর্জেন্টিনা। রাউন্ড অফ 32 শুরু করার আগে প্রস্তুতির 16 কলা সেরে নিয়েছে টিম আর্জেন্টিনা। এর ধারাবাহিকতা নিশ্চয়ই তাদের রাখতে হবে নকআউট পর্বে, তবেই হয়তো এক একটি করে ধাপ অতিক্রম করে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা এগিয়ে যাবে ফাইনালের মঞ্চে। এটিএনটি স্টেডিয়াম থেকে এস এম ইকবাল, সময় সংবাদ, ডালাস, যুক্তরাষ্ট্র। বাংলাদেশের প্রশংসায় বিভোর এমিলিয়ানো মার্তিনেজ। বাংলাদেশিদেরও এক প্রকার আর্জেন্টাইনি ভাবেন বিশ্বকাপ জয়ী গোলরক্ষক। এছাড়া মার্তিনেজের কাছে এবারের বিশ্বকাপের অভিজ্ঞতা অন্য যে কোনো আসরের চেয়েও বেশি সুন্দর। এদিকে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মেসিকে সেরা টিম ম্যান হিসেবে আখ্যা দিলেন কোচ লিওনেল স্ক্যালোনি। বাংলাদেশে এসেছিলেন 2023 সালে। বিমানবন্দর থেকে হোটেল পুরো রাস্তা জুড়ে দেখেছেন আকাশে নীলের প্রতি ভালোবাসার ঢেউ। সেই স্মৃতি এখনো গেঁথে আছে আর্জেন্টাইন তারকা এমিলিয়ানো মার্তিনেজের মনে। জর্ডানের বিপক্ষে ম্যাচের পর যার প্রমাণ আবারও দিলেন বিশ্বকাপ জয়ী গোলরক্ষক। ম্যাচ শেষে ফ্যানজোনে সাক্ষাৎকার দেয়া শেষে চলে যাচ্ছিলেন মার্তিনেজ। ঠিক তখনই পেছন থেকে ডাক আসে এক বাংলাদেশি সাংবাদিকের। বাংলাদেশ নামটা শুনেই থেমে যান মার্তিনেজ, আবারও দাঁড়িয়ে যান ক্যামেরার সামনে। উত্তরে বাংলাদেশের প্রতি গভীর ভালোবাসার কথা জানান এই তারকা। বাংলাদেশের ফ্যানদের আমি অনেক ভালোবাসি, দেশটিকেও মনে প্রাণে ভালোবাসি। আমি খুব ভালো করেই জানি তারা আমাদের জন্য কতটা পাগল। সেখানে যাওয়ার অভিজ্ঞতা থেকে আমি এটা নিশ্চিত করেই বলতে পারি, আমার তো মনে হয় কোনো না কোনো ভাবেই তারা সবাই আসলে আর্জেন্টাইন। এবারের বিশ্বকাপে উঠছে আর্জেন্টিনা। কোনো রকম বাধা ছাড়াই পৌঁছে গেছে রাউন্ড অফ 32-তে। সেখানের প্রতিপক্ষ খুব একটা কঠিন না। শেষ ম্যাচে তরুণদের পারফরমেন্সও ছিল চোখে পড়ার মতো। মার্তিনেজের কাছে এবারের বিশ্বকাপ অন্য যে কোনো আসরের চেয়ে বেশি সুন্দর। সত্যি বলতে দারুণ। গেল বিশ্বকাপ এবং অতীতের অনেক বিশ্বকাপের অভিজ্ঞতার চেয়ে এবারের অভিজ্ঞতা বেশি সুন্দর। ম্যাচ জেতা কঠিন, তারপরও আমরা 3টি ম্যাচই জিতেছি। আমরা খুব ভালো খেলেছি। সত্যি বলতে দলের প্রতিনিয়ত উন্নতিতে আমি গর্বিত। অনেক তরুণের অভিষেক হয়েছে, সবার সাথে খেলতে পারাটা সত্যিই খুব সুন্দর একটি ব্যাপার। জর্ডানের বিপক্ষে ম্যাচে মেসি নামার আগে 2-1 গোলে এগিয়েছিল আর্জেন্টিনা। ম্যাচে আলো ছড়িয়েছেন লো সেলসো। এছাড়া ম্যাচে বেঞ্চের প্রায় সবাইকেই সুযোগ দিয়েছেন স্ক্যালোনি। নকআউট লড়াইয়ের আগে যা ছিল বেশ গুরুত্বপূর্ণ, আর মেসির কারণেই সেটা সম্ভব হয়েছে। সে চাইলে 90 মিনিটই খেলতে পারত, এ ম্যাচে আরো কিছু গোলও করতে পারত, কিন্তু সে তার সতীর্থদের খেলার সুযোগ দিতে চেয়েছে এবং সামনের ম্যাচগুলোর কথা ভেবেছে। সে কখনোই রেকর্ডের পিছে ছোটে না। তার কাছে জাতীয় দল এবং তার সতীর্থরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর বাইরে তার বিষয়ে অন্য সব কথা নিয়ে আমি কিছুই বলতে চাই না। আগামী 4 জুলাই কেপ ভার্দের বিপক্ষে রাউন্ড অফ 32 ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা। আর এই ম্যাচ নিয়ে বেশ সতর্ক স্ক্যালোনি। তামিম হোসেন, সময় সংবাদ।
এদিকে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে দারুণ জয়ে উচ্ছ্বসিত বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকরা বাঁধ ভাঙা উল্লাসে ফেটে পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বড় পর্দায় ম্যাচ দেখা ভক্তরা। দেশ জুড়ে যে ফুটবল উন্মাদনা তার প্রাণকেন্দ্র বলা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়কে। আর্জেন্টিনার জন্য নিয়ম রক্ষার ম্যাচ, তবু টিএসসি মহসিন হল মাঠ কিংবা ভিসি চত্বরে সমর্থকদের উপচে পড়া ভিড়। সপ্তাহের প্রথম কর্মদিবস, সকাল ৮টায় ম্যাচ। তার মধ্যে ফার্স্ট 11-এ নেই আলভেসেলেস্তাদের পোস্টার বয় লিওনেল মেসি। নির্ভার ম্যাচে সাপোর্টারদের উত্তেজনা কম দেখা গেলেও সবার আগ্রহ মেসিহীন আর্জেন্টিনা কেমন খেলে। প্রথমার্ধেই 2টি গোল এবং বড় জয়ে স্বস্তি আর্জেন্টাইন শিবিরে, কারণ এর মধ্য দিয়ে মেসিবিহীন আকাশী নীলরা যে অচল নয় তারও একটা সমুচিত জবাব দিল লাউতারো ওথামান্দিরা। মেসি গোল পেয়েছে, তো প্রথমার্ধে আমরা মেসিকে মিস করেছিলাম। যারা খেলা বুঝে না তারা এই কথা বলে যে মেসি ছাড়া আমরা কিছু করতে পারি না, এটা সম্পূর্ণ ভুল। আজকে খেলা দেখার পর কখনো বলবেই না যে মেসি ছাড়া খেলা হয় না। সো দেখাই দিছি যে কথা দিয়ে কাজে বেশি প্রুভ করে দেই যে আমরা আসলে পারি কিনা। দ্বিতীয়ার্ধে যখন মেসি মাঠে নামে তখন হর্ষধ্বনিতে ফেটে পড়েন ভক্তরা। শেষের দিকে মেসির ঝলক শুধু নিজেকে ছাড়িয়ে যাওয়ার, কত দূর থামবেন তা হয়তো তিনিই ঠিক করবেন মনে করেন ভক্তরা। আমরা যে কি দল আমরা সেটা গত 2 ম্যাচে প্রমাণ করে দিয়েছি। একটু স্ট্যাটস দেখেন, আউটসাইড দ্য বক্স থেকে সবথেকে বেশি গোলের রেকর্ডটা কার? পেনাল্টি ছাড়াই এই বিশ্বকাপে 6টা গোলের মালিক এবং কি সবচেয়ে বেশি গোল মেসির। আর্জেন্টিনা নকআউটে খেলার রাউন্ড অফ 32-তে সবাই হয়তো বলবে কিছু হলুদে পাখি আছে, 7 আপ খাওয়া পাবলিক, যারা বলবে হচ্ছে কে বাবারদের ছোট দল। এখানে স্পেনি ক্যাপাদের সাথে খেলা ড্র করেছে, তারপর উরুগুয়ে ড্র করেছে। উরুগুয়ে সেখানে 2টা গোল খাইছে। ক্যাপাদের যে ছোট টিম উরুগুয়ে 2টা দিতে পারতো না। এদিকে ড্যাফোডিল ইউনিভার্সিটিতে বড় পর্দায় বড় উদযাপনে আর্জেন্টাইন দূতাবাসের কর্মকর্তা ও দেশটি থেকে আসা মেসির বন্ধু ও সোশ্যাল মিডিয়া প্রভাবকরা। Make bonds between people of different countries. Bangladesh someday will play the World Cup. This is crazy. I've never seen something like this before, not even in Argentina. It's amazing. বাংলাদেশের মেসি ভক্তদের প্রত্যাশা নকআউট পর্বেও জয় ও গোলের এই ধারাবাহিকতা ধরে রাখবে স্ক্যালোনির শিষ্যরা, যা শেষ হবে চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। মেসিদের হ্যাট্রিক জয় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে উদযাপন করলেন বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত সহ আর্জেন্টিনার অতিথিরা। তাদের আশা মেসিও একদিন বাংলাদেশে এসে এই উন্মাদনার সাক্ষী হবেন। I feel like I am at home already. This is amazing. Crazy, crazy. আর্জেন্টিনার রোজারিও থেকে ঢাকার দূরত্ব প্রায় 17,000 কিলোমিটার, অথচ এতটা পথ পাড়ি দিয়েও যেন নিজ শহরেই অবস্থান। বাংলাদেশের মানুষের ভালোবাসায় এই আর্জেন্টাইনদের অনুভূতি, এটা যেন তাদেরই ঘর। বাংলাদেশে আসার উপলক্ষটা বিশ্বকাপের উন্মাদনা দেখার, তবে দেশের আর্জেন্টাইন সমর্থকদের ভালোবাসায় মুগ্ধ হয়ে এই দেশের পাশাপাশি এখানকার খাবারের প্রেমেও মজেছেন মেসির দেশের লোকেরা। We feel at home here. It's very good. I try the masala chicken and the dal and chapati and this kind of অচেনা শহর, অচেনা লোক, তবে আলবিসেলেস্তাদের ম্যাচের দিন আকাশী নীল জার্সির মেলা, সঙ্গে মেসিকে নিয়ে গলা ফাটানো চিৎকার, এমন পাগলামো দেখে অবাক বনে গেছেন আরেক নারী আর্জেন্টাইন। প্রশংসায় ভাসিয়েছেন বাংলাদেশিদের। This is crazy. I've never seen something like this before, not even in Argentina. It's amazing. Bangladesh people, you are amazing. Thank you for your support. We love you in Argentina. আর্জেন্টিনার রাষ্ট্রদূতেরও ওই একই কথা। তাতে প্রশ্ন জাগে, বিশ্বকাপে কখনো বাংলাদেশ খেললে লাল সবুজের জন্যও কি থাকবে একই উন্মাদনা? উত্তরটা একদম পরিষ্কার। Oh yes, sure. So we would like Bangladesh to keep improving, and I hope we can help. So Bangladesh someday will play the World Cup. We're taking in the World Cup, and of course you will have 47 million Argentinians supporting Bangladesh. এদিকে মেসি রোজারিওর ছোটবেলার বন্ধু রুলো তো এমন উন্মাদনায় অবাকই বনে গেছেন। গলা ফাটিয়ে মেসিকে বললেন বাংলাদেশে আসতে। অবশ্য শুধু মেসি নয়, পুরো দলটাই যেন অন্তত একবার এই উন্মাদনার সাক্ষী হয়, এমনটাই প্রত্যাশা আরেকজনের। It's the best. Bangladesh is a crazy people and fans people. Wow, love it. Messi, look, look.
17,000 কিলোমিটারের দূরত্বটা হার মেনেছে এই ভালোবাসার কাছে। ফুটবল বন্ধনের সেতুতে এক হয়েছে আর্জেন্টিনা ও বাংলাদেশ। সেই পথ ধরেই আবারও এই দেশে আসবেন মেসি। দুই দেশেরই একই চাওয়া। রাফি আমিন, সময় সংবাদ, ঢাকা। বড্ড অভাগা ইরান। গ্রুপ পর্বের কোনো ম্যাচ না হেরেও ছিটকে গেছে রাউন্ড অফ 32 থেকে। সবশেষ আলজেরিয়া অস্ট্রিয়া ম্যাচে নাটকীয় ড্রতে কপাল পুড়েছে ইরানের। তবে তাদের বিদায়ে অভিযোগ উঠছে ফিফা ও আয়োজক যুক্তরাষ্ট্রের নিরপেক্ষতা নিয়ে। এবারের বিশ্বকাপ শুরুর আগ থেকেই আলোচনায় ইরান। প্রথমে যুক্তরাষ্ট্রের আসরে অংশগ্রহণের জটিলতা, এরপর ট্রাম্পের দেশের ভিসা নীতি কঠিন করেছে আসরের পথ। তবে ভ্রমণ ক্লান্তি নিয়েও দলটা হারেনি কোনো ম্যাচ। রাউন্ড অফ 32-তে উঠতে তাদের সামনে ছিল 3 সমীকরণ, কিন্তু মেলেনি একটিও। এটা কি করে সম্ভব? অভিযোগ উঠছে ফিফা ও আয়োজক যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। বিশ্বকাপের 3 ম্যাচেই ড্র করেছে ইরান। সেরা 32-এ উঠতে তাদের প্রথম নজর ছিল ক্রোয়েশিয়া ঘানা ম্যাচের দিকে। ঘানা জিতলেই ইরান উঠে যেত, কিন্তু হেরেছে ঘানা। পরের সমীকরণ ছিল কে গ্রুপের ডিআর কঙ্গো উজবেকিস্তান ম্যাচ। উজবেকরা জয় পেলে নিশ্চিত হতো ইরানের 32, ড্র হলেও সম্ভাবনা টিকে থাকতো। ম্যাচের 66 মিনিট পর্যন্ত 1-0-তে এগিয়েছিল উজবেকিস্তান, জয়েরও সম্ভাবনা তৈরি হয়। কিন্তু এরপরই ম্যাচে নাটকীয় মোড়। 68 মিনিটে পেনাল্টি থেকে সমতায় কঙ্গো, শেষমেশ ম্যাচটাই 3-1-এ হেরে যায় উজবেকিস্তান। ইরানের কফিনের শেষ পেরেকটা মারে অস্ট্রিয়া আলজেরিয়া ম্যাচ। এ ম্যাচে যে কোনো এক দল হারলি গোল ব্যবধানে এগিয়ে জি গ্রুপ থেকে তৃতীয় দল হিসেবে নিশ্চিত হতো ইরানের রাউন্ড অফ 32। ম্যাচের শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। যে গ্রুপের 2 নম্বরে থাকা অস্ট্রিয়া ম্যাচের শুরুতেই এগিয়ে যায়। বিরতিতে যাওয়ার আগে সমতায় ফেরে আলজেরিয়া। তবে ম্যাচের সব নাটক দেখা যায় দ্বিতীয়ার্ধে। 55 মিনিটে এগিয়ে যায় অস্ট্রিয়া, আবার গোল করে সমতায় আলজেরিয়া। অতিরিক্ত সময় দেয়া হয় 4 মিনিট। তৃতীয় মিনিটে গোল করে জয়ের খুব কাছে চলে যায় আলজেরিয়া। কিন্তু 4 মিনিট শেষ হলেও খেলা বন্ধ করেননি রেফারি। যোগ করা 6 মিনিটে অস্ট্রিয়ার গোলে ড্রতে শেষ হয় ম্যাচ। সঙ্গে শেষ হয় ইরানের স্বপ্ন। তবে এমন ম্যাচের পর প্রশ্ন উঠছে অনেক। যোগ করা সময়ের 3য় মিনিটে গোল হওয়ার পরও কেন এত সময় চলল ম্যাচ? কেনই বা 3 সমীকরণের একটিও গেল না ইরানের পক্ষে? এই ঘটনা কি ভাগ্যের নির্মম পরিণতি, নাকি মাঠের বাইরে রাজনৈতিক বাস্তবতা? এ নিয়ে চর্চা হচ্ছে অনেক। এর আগে ফিফা তাদের বাদ দেওয়ার কারচুপির চেষ্টা নিয়ে অভিযোগ করেন ইরান অধিনায়ক মেহেদী তারিমি। তামিম হোসেন, সময় সংবাদ। নারী টি-20 বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে সেমিফাইনালের স্বপ্ন শেষ হলো বাংলাদেশের। বিশ্বকাপে নিজেদের 5ম ও শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে 4 উইকেটে হারে টাইগ্রেস। লর্ডসে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাটিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। সোভানা মুস্তারের সর্বোচ্চ 42 রানের ওপর পুঁজি করে 118 রানের টার্গেট দেয় বাংলাদেশ। এদিকে রানের খাতা খুলতেই সাউথ আফ্রিকা উইকেট হারালেও পরবর্তীতে ঘুরে দাঁড়ায় প্রোটিয়ারা। শেষ মুহূর্তে বাংলাদেশ চাপে ফেললেও 4 উইকেটে জয় তুলে নেয় সাউথ আফ্রিকা। গ্রুপ পর্বে পাকিস্তান ও নেদারল্যান্ডসকে হারায় বাংলাদেশ। হারারে টেস্টের প্রথম দিনে 150 আগেই গুটিয়ে গেল বাংলাদেশ। টসে হেরে আগে ব্যাট করতে নেমে মাত্র 41 রানেই অল আউট হয় সফরকারীরা। ইনিংসে সর্বোচ্চ 60 রান আসে মুমিনুল হকের ব্যাট থেকে। এছাড়া সাদমান ইসলাম 20 ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করেন 19 রান। তাছাড়া বাকিদের কেউই ছুঁতে পারেননি 2 অঙ্কের ঘর। আগে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে 6 রান যোগ হতেই উইকেট হারায় টাইগাররা। সেখান থেকে সাদমান, তারপর নাজমুল হোসেন শান্তকে নিয়ে জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দেন মুমিনুল হক। শেষ 27 রানের মধ্যেই 7 উইকেট হারায় সফরকারীরা। জিম্বাবুয়ের হয়ে নিউম্যান ন্যামহুরি নেন 4 উইকেট। জবাব দিতে নেমে 2 ওপেনার ইনোসেন্ট কায়া ও বেন কারানের ব্যাটে ভালো শুরু পায় জিম্বাবুয়ে। বেন কারান 42 রানে থামলেও 50 তুলে নেন আরেক ওপেনার ইনোসেন্ট কায়া। দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ 1 উইকেটে 136 রান। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। অন্তর্বর্তী সরকারের 18 মাসের সর্বোচ্চ দুর্নীতি, দুদককে তদন্তের নির্দেশ দিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ। ক্ষমতার ভাগ পেতে নির্দিষ্ট সংস্কার চায় জামাত। তুরাগে লাশের সঙ্গে মিছিল থেকে নিখোঁজের সম্পর্ক নেই। নৌকা ভ্রমণে গিয়ে সুমন, গোসলে নেমে রনির মৃত্যু, বলছে পুলিশ। অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি। এবং নকআউট পর্বে বিশ্বকাপ প্রথম ম্যাচে কানাডার প্রতিপক্ষে দক্ষিণ আফ্রিকা। শীর্ষ 32-এ জাপান বাধা টপকাতে প্রস্তুত। ব্রাজিল 6 গোল নিয়ে গোল্ডেন বুটের রেসে এগিয়ে মেসি।
এই ছিল সময় সংবাদে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর প্রবাসী সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।